আমার প্রথম বইয়ের নাম হচ্ছে রাষ্ট্রবিরোধী গিটার। তো যে লোক পলিটিক্স পারে না বা পলিটিক্স বোঝে না, সে কিভাবে রাষ্ট্রবিরোধী গিটার নাম দেয়? রাষ্ট্রের সঙ্গে যদি লেখকের সংঘর্ষ না থাকে, তো কি বালের লেখক? নজরুলের এখানে আপনার আইনসভার সদস্যর পদে নির্বাচন করতেছেন, এই আমাদের ফরিদপুর থেকে উনি নির্বাচন করতেছেন। ওনার বদলে এই বাংলাদেশের জনগণ কাকে বেছে নিছিল? কোনো একটা বিষ্ঠাকেই তো বেছে নিছিল। ফরহাদ মাজারের তার যে চিন্তা, সেই চিন্তাকে বিট করার মতো লোকই তো বাংলাদেশে নাই। আপনি তাকে নির্যাতনের ভিতরে ফেলে দিতেছেন। বিএনপি গভর্নমেন্টও তাকে নির্যাতন করতেছে, আওয়ামী লীগ গভর্নমেন্টও তাকে নির্যাতন করতেছে। কেন? শেখ হাসিনা বুঝতে পারে যে এই হারামজাদা আমার লোক। যেটা বিএনপির যে পড়াশোনা, বিএনপির লোকদের এই জিনিসটা নাই, বিএনপি এই জিনিসটা বুঝবে না। শেখ হাসিনা এই জিনিসটা ছিল, যেমন এই যে আমাদের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ইনি যে শেখ হাসিনা দাস হয়ে থাকতে পারে, এটা হচ্ছে শেখ হাসিনা বুঝতে পারছে। বুঝতে পেরে তো তাকে নিছে না। এই লেভেলের লোক কিন্তু বাংলাদেশে অতীতে রাষ্ট্রপতি হয় নাই। সংবিধানের 6ষ্ঠ তফসিলে কিন্তু মুজিবুর রহমান কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, কিন্তু অন দ্য আদার হ্যান্ড বিএনপি প্রতিনিয়তই বলে যাচ্ছে স্বাধীনতার ঘোষক হচ্ছেন জিয়াউর রহমান। বিএনপি সংবিধান লঙ্ঘন করতেছে। রাজনীতি তো শেষ বলে কোনো কথা নাই। এই জামাত আবার আওয়ামী লীগের সঙ্গে জোট করতে পারে, কারণ সে তো একবার করছে। সিংহ বা বাঘ হয়ে ওঠার যোগ্যতা জামাতের নাই। এই সিংহ এবং বাঘ হচ্ছে এনসিপি। আপনি কি শুকরের মাংস খান? এপাশ ফিরলে জীবনের ওপাশ ফিরলে শিল্প। আমাকে অনেকে বলে যে চটি কবি, প্রেমিকা ছাড়া কাউরে না। স্ত্রীর স্থনের সৌন্দর্য চুরি করে নিয়ে মোল্লারা মসজিদের গম্বুজ বানিয়েছে। যদি তুই কবি হোস, তবে তুই ধাক্কা খা সংবিধানের সাথে। বিএনপি হচ্ছে চোট ছেঁচড়া টাইপের, আওয়ামী লীগ হচ্ছে প্রকাশ্য ডাকাত ছিল। সব মাছ ঘু খায়, ঘাওড়া মাছের দোষ হয়। এনসিপি হচ্ছে ঘাওড়া মাছ। কিন্তু হাসনাত তো খেজুরের হিসাব পর্যন্ত দিচ্ছে। এই খেজুর যে 50 বছর ধরে খেজুর আসছে বাংলাদেশের জনগণ তো এটাই জানতো না। এটাই জানতো না। বলা হয়ে থাকে পার্টি লাইন রাজনীতির নির্বাচনে কবি সাহিত্যিকরা বারবার হেরে যান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে কবি নির্মলেন্দু গুণ নির্বাচনে দাঁড়িয়ে পরাজয় বরণ করে নিতে হয়েছিল। তারই ধারাবাহিকতায় একবিংশ শতাব্দীর অন্যতম তরুণ কবি সৈয়দ জামিল শাপলাকলির হয়ে রাজবাড়ী 2 আসনে দাঁড়িয়ে প্রায় 70,000 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে পরাজিত হয়েছেন। আজ ঢাকা ডায়েরির পডকাস্টে মুখোমুখি হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য কবি সৈয়দ জামিল। সৈয়দ জামিল ভাই, আপনাকে স্বাগত। আপনার পড়াশোনা এবং আপনার শৈশব এবং আপনার বেড়ে ওঠা। জি। আমার জন্ম কুষ্টিয়া জেলাতে, আমার নানা বাড়িতে। আর পৈতৃক যে নিবাস, সেটা রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে। আর পড়াশোনা পাংশাতেই, আমি ওখানে প্রাইমারি, হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট। পরবর্তীতে ঢাকাতে ঢাকা সরকারি বাংলা কলেজে অনার্স করি। অনার্স করার পরেই পেশাগত অনার্স এবং পরবর্তীতে স্নাতকোত্তর একটা ডিপ্লোমা করি সাংবাদিকতার উপরে। আচ্ছা। এরপরে পেশায় সাংবাদিকতায় ঢুকে যাই। সাংবাদিকতায় ঢুকে যাওয়ার পরে বিয়ে করি। বিয়ে করার পরে যেটা হয় যে, বউ তো মাস্টার্স পাস, তা আমি তো ছিলাম অনার্স পাস। পরবর্তীতে বিয়ের পরে আমি মাস্টার্স করি আর কি। বিয়ের পরে মাস্টার্স করি। এটা হচ্ছে পড়াশোনার ধারাবাহিকতা। আর শৈশবটা আমার পাংশাতেই কাটে। ভাবি তো নিশ্চয়ই একজন বিশেষ ক্যাডার, শিক্ষা ক্যাডার উনি। তো আপনি আবার সাহিত্যের জগতে মানে খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনি কেন, আপনার কি কখনো মনে হয় না, স্ত্রী যেহেতু সে শিক্ষা ক্যাডার, আমিও পড়াশোনা করি বিশেষ ক্যাডারে, আমিও যোগদান করি, এরকম কি কখনো মনে হয় কিনা? না, এটা আমার কখনো মনে হয় নাই। এবং এটা হয়তো আমার পরিবারের বা আমার শ্বশুরের, মানে আমার ওয়াইফের যে পরিবার, সেই পরিবারের চাওয়া, কিন্তু এইটা আমাদের দুজনের চাওয়া না। কারণ আমার লাইফে আমি সাংবাদিকতা করেছি 7 বছর মতো। তো আমার লাইফে আমি সেটাও করতে চাই নাই। এবং আমার লাইফে সরকারি এবং বেসরকারি কোনো চাকরির দরখাস্ত কখনো করি নাই। আমি তো একটা মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠে এসেছি। আমার বাবা একটা সরকারি অফিসার ছিলেন। তো সেই আমাদের মতো পরিবারগুলোতে সাধারণত সন্তানরা চাকরি করবে, এটাই একেবারে বাস্তবতা। কিন্তু আমি যখন বুঝতে শিখেছি, আমার সেই জায়গা থেকে আমার কখনোই, মানে আমার চাকরি করবো এই ধরনের কোনো চিন্তা আমি কখনো করি নাই। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন থেকে আমি লিখতেই চেয়েছি যে আমি লিখবো, এটাই আমার কাজ, আর কোনো কাজ নাই। তবে একজন লেখকের তো 2টা জিনিস দরকার। আমি সবসময় বলি যে লেখকের দরকার হয় হচ্ছে আবাসন এবং খাদ্য নিরাপত্তা। তো আবাসন এবং খাদ্য নিরাপত্তার জন্য যেটা করা দরকার, সবসময় তার বাবা মার প্রতি ডিপেন্ডেন্ট থাকা যায় না, সময় তো করতে হয়। তো আমি যখন ঢাকাতে পড়তে এসেছি, তখন আমি দেখেছি আমি কি কাজ করতে পারি, আমার জন্য লেখকের জন্য কোন কাজটা সুবিধা হয়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ছাত্রও খুব ভালো ছিলাম না, একাডেমিক্যালি ভালো ছিলাম না, আমার অন্য পড়াশোনা ছিল, কিন্তু একাডেমিক্যালি যে পড়াশোনা ছিল, সেই পড়াশোনা দিয়ে সব চাকরিও করা যায় না। তো আমি যেহেতু আমার বন্ধু বান্ধব অনেক সাংবাদিকতার ভেতরে চলে গেছিল, তো আমি সেখানে আমি সাংবাদিকতা করাটা আমার জন্য সহজ হয়েছে। তা আবার মানে এই না যে খারাপ ছাত্র হলে সে সাংবাদিকতায় যাবে। যদিও বাংলাদেশে আপনি মফস্বলে এবং ঢাকাতে প্রচুর আজে বাজে সাংবাদিক আছে, সেইটার হিসাব আলাদা। কিন্তু আমি খারাপ ছাত্র ছিলাম বলে সাংবাদিকতা করতে আসছি, ব্যাপারটা এরকম না। আমি খারাপ ছাত্র হলেও, খারাপ ছাত্র বলতে নিশ্চয়ই একাডেমিক্যালি পড়াশোনায় সময় দিতেন কম, ওই দিক থেকে খারাপ। এইটা হচ্ছে যে খারাপ ছাত্র বলতে, ধরেন আমি বাংলা সাহিত্যে পড়ছি,
বাংলা সাহিত্যে ধরেন আমি অনার্সে যে রেজাল্ট করছি, আমার রেজাল্টও খুব বেশি ভালো না, কিন্তু ওখানে যে ফার্স্ট ক্লাস হয়েছে বাংলা সাহিত্যে আমি তাকে পড়াইতে পারবো, কিন্তু আচ্ছা। আমার রেজাল্ট খারাপ, সেটা তাহলে আলাদা খারাপ আলাদা করলেন হিসাব। কিভাবে? এবং মানে রেজাল্টের যে আপনার সিজিপিএ আছে না, হ্যাঁ, সেই হ্যাঁ। সিজিপিএ তো আমার কম। জি, তা এখন কথা হচ্ছে, যেই লোকটা সিজিপিএ 4 এর মধ্যে 4 পাচ্ছে, ও নিজে স্বীকার করবে যে আমি ওকে পড়াইতে পারবো, কিন্তু এটা আপনিও বুঝতেছেন। আমি কিন্তু বুঝতেছি। আমার তো সিজিপিএ ধরেন হচ্ছে আপনার ধরেন 2.78 বা এরকম, আমার এখন মনে নাই, তো এরকম মানে 3ও না, আমার সিজিপিএ তো 3ও না। হুম। তো এখন কথা যে আমি তো তারে পড়াইতে পারবো, তো হুম। এখন আমার রেজাল্টই তো খারাপ, তো সেইটার কথা বলতেছি যে মানে খারাপ ছাত্র বলতে আমি একাডেমিকের খারাপ ছাত্র বলতেছি। মানে রেজাল্টের আমার দিক তো থেকে একটা পঠন পাঠন, একটা ভালো পড়াশোনা ছিল, আছে বলে আমি বিশ্বাস করি, বা এটা এখনো চলমান। পড়াশোনা তো শেষ হওয়ার কথা না, একাডেমিক্যালি পড়াশোনা শেষ হয়, কিন্তু নন একাডেমিক পড়াশোনা আমার যে কাজ, সেটা তো সারা জীবন পড়াশোনা করারই কাজ, তো সেটাই করতেছি। কিন্তু আপনি হঠাৎ করে জীবনটা আপনি যদি ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে আপনি একজন সাহিত্যের মানুষ এবং পুরোদস্তুর একজন কবি এবং আপনার বইপত্র এবং আপনার লেখাজোখা যে কবিতা, আমি নিজেও তো পাঠক, আমিও তো পড়ি ভালো, খুব ভালোভাবে আমরা কিন্তু অনুরক্ত আপনার কবিতার। ফলে হঠাৎ করে আবার 24-এর গণঅভ্যুত্থানের পরে আপনি বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন কি মনে করে? আচ্ছা, আমি রাজনীতিতে হঠাৎ করে সম্পৃক্ত হই নাই। পার্টি লাইনের রাজনীতি যেটা, মানে রাজনীতি তো 2 রকমের, একটা তাত্ত্বিক পলিটিক্স নির্মাণ করা, আর একটা হচ্ছে পার্টি লাইনের পলিটিক্স। পার্টি লাইনের পলিটিক্স মানে হচ্ছে সে এমপি হইতে চায়, ইলেকটোরাল কাজে যুক্ত হওয়ার। তার আগে আমি যে কবিতা লিখি, তো কবিতা লেখা তো একটা অবশ্যই পলিটিক্স, আপনি তো নিজেও লেখো, তো আপনার তো পলিটিক্স আছে, তো পলিটিক্স আছে বলেই তো সে লেখে, পলিটিক্স না থাকলে লিখবে কি? ধরেন আমাদের কাজী নজরুল ইসলাম, সে যে লিখছে, ধরেন সে যে জায়গা থেকে উঠে আসছে, সে অনায়াসে একটা চাকরি করতে পারে, আরো অর্থনৈতিকভাবে আরো বেশি স্বাবলম্বী হতে পারতো, সে তো সেটার মধ্যে যায় না, সে তো লিখছে। এখন আপনি বলতে পারেন যে প্রেমের কবিতার মধ্যে কি রাজনীতি আছে? অবশ্যই রাজনীতি আছে। একজন লেখকের সমগ্র জীবনী পলিটিক্স। তো সেই পলিটিক্সের বাইরে থেকে এসে কিন্তু নজরুলও কিন্তু এই ইলেকটোরাল পদ্ধতিতে আসছিল। তো সেখানে ধরেন ধারাবাহিক মানে যথারীতি ব্যর্থ হইছে। তো ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে যে লেখকের একটা পলিটিক্স থাকে। আপনি যদি সারা পৃথিবীতে লেখকদের দিকে তাকান, মানে কবিদের দিকে তাকান, দেখবেন যে বহু কবি নির্বাচন করছে, পলিটিক্সে আসছে, পলিটিক্সটা করছে, এবং যারা আপনি ধরেন, এখন আমি বাংলাদেশে একটা উদাহরণ দিই। আমার একজন প্রিয় উপন্যাসিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখন ধরেন তাকে আবার অনেকেই বলে যে মুসলিম বিদ্বেষী, ঠিক আছে, সেটা আলাদা কথা। কিন্তু এই বঙ্কিমচন্দ্রের যে উপন্যাস আছে 16টা, তার একটা পারিবারিক উপন্যাস, এটা আপনি বাদ দেন, এইটা বাদ দিয়ে আপনি বাকি উপন্যাসগুলো দেখেন, তার প্রত্যেকটা উপন্যাসের ভিতরে পলিটিক্স আছে, এবং সেটা ভয়াবহ। সে একটা বয়ান তৈরি করছে, এবং সেই বয়ানের প্রেক্ষিতে হয়তো আমি বলতেছি সে মুসলিম বিদ্বেষী, এটা তার পলিটিক্স। তার একটা নিজস্ব ফিলোসফি আছে। বঙ্কিম ভারতের যে কোনো যারা পার্টি লাইনে পলিটিক্স করতেছে, সব মোদিদের চেয়ে বড় পলিটিশিয়ান আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার একটা শক্তিশালী বয়ান আছে। আপনি যদি আমার কবিতা প্রথম থেকে, আমার প্রথম বই যখন 2013 সালে বেরোইছে, আমার প্রথম বইয়ের নাম হচ্ছে রাষ্ট্রবিরোধী গিটার। তো যে লোক পলিটিক্স পারে না বা পলিটিক্স বোঝে না, সে কিভাবে রাষ্ট্রবিরোধী গিটার নাম দেয়? তো আমার প্রথম থেকেই পলিটিক্যালি আমি খুবই সচেতন ছিলাম, এবং আমি একটা নিজের পলিটিক্স নির্মাণ করতে চেয়েছিলাম। কবিতার ভিতর দিয়ে আমি সেই পলিটিক্সটা করতাম। 24-এর গণঅভ্যুত্থানের পরে যেটা হয়েছে, 24-এর গণঅভ্যুত্থানের পরে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু মানে এই যে ইলেকটোরাল পদ্ধতির যে পলিটিক্স, সেখানে আমি পার্টি লাইনে নাম লেখাইতে পারি এবং আমি কাজ করতে পারি। তো তখন আমি পার্টি লাইনের পলিটিক্সে আসলাম, এবং এইটা খুব টাফ কাজ, কারণ লেখালেখি যারা করে, লেখালেখি করে যে চাকরি করা যাবে না তা না, কিন্তু লেখালেখিটা হচ্ছে এরকম একটা বিষয়, এটা 24 ঘন্টার নিবেদন। আপনার 24 ঘন্টা পড়াশোনা ধ্যানের মধ্যে থাকতে হয়। সেম হচ্ছে পলিটিক্সও তাই। পলিটিক্সটা আপনাকে এতটা ব্যস্ততা করে দিবে, ধরেন আপনার যদি আসন কেন্দ্রিক হয়, ওই আসন থেকে প্রতিদিন যে পরিমাণ ফোন আসবে, যে পরিমাণ মানুষের সঙ্গে আপনার এঙ্গেজমেন্ট থাকবে, আপনি নিজের জন্য কোনো সময় করতে পারবেন না। তো একই সঙ্গে দেখা গেল যে আপনি পলিটিক্স করতেছেন, সেখানে আপনার 24 ঘন্টা সময় চলে যাচ্ছে, আবার আপনি লেখালেখি করবেন, টাইম কোথায়? আপনি আপনার সন্তানকে, পরিবারকে কখনোই টাইম দিতে পারবেন না। একজন ধরেন আপনি যদি রবীন্দ্রনাথের দিকে তাকান, সে পার্টি লাইনের পলিটিক্স করে নাই, সে শুধু লিখছে, তাতেও সে পরিবারকে সময় দিতে পারে নাই। তো সেই জায়গা থেকে লেখকের পার্টি লাইনে পলিটিক্স করাটা খুব টাফ। মানে আপনি যে তাত্ত্বিক ভাবে যে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, ইন্টেলেকচুয়ালি ছিলেন, এবং কাব্য রচনার মধ্য দিয়ে আপনি জনতাকে সচেতন করেছেন যে রাজনীতি সম্পর্কে, এবং আপনার যে পলিটিক্যাল একটা ফিলোসফি আছে, এটার সঙ্গে মানুষের পরিচয় ঘটিয়েছেন। ওই দিক থেকে আপনি রাজনীতিতে বাংলাদেশে সরব ছিলেন, ঠিক। কিন্তু আবার বাংলাদেশের আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি, বাংলাদেশের কবি সাহিত্যিকরা কখনো মন্ত্রী হইছে আমার জানা নাই ইতিহাসে, ঠিক আছে, এমপি হইছে খুব একটা জানা নাই, হয়তোবা সরকারি উচ্চপদস্থ বা উপদেষ্টা পর্যায়ের এরকম কাজ করেছে,
কোনো কোনো পার্টিতে কোনো সাহিত্যিক বা কবি, কিন্তু আমরা পাশ্চাত্যের মধ্যে এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করি। যেমন আপনার চিলিতে পাবলো নেরুদা ছিলেন, তারপরে আপনার সেনেগালের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন লিওপোল্ডস। হ্যাঁ, তা লিওপোল্ড সেদার সেনঘর, আর সেই বিখ্যাত কবি ব্যাকলেফ হ্যাবেল, তিনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং আরবি সাহিত্যের মধ্যে সাহিত্যে অনেকেই আছেন, যেমন আপনার ডক্টর তহা হুসাইন, তিনি মিশরের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। এরকম কিন্তু আমরা আরবি সাহিত্যের এবং ইংরেজি সাহিত্য, ফরাসি সাহিত্যে এবং মধ্যপ্রাচ্যেও এরকম জুড়ি জুড়ি আপনার উদাহরণ আছে। কিন্তু বাংলাদেশে কেন হয় না এই জিনিসটা? আমাদের এখানেও কবিরা মন্ত্রী হয়েছে, সেটা হয়তো নির্বাচনের মাধ্যমে হয় নাই। যেমন ধরেন আপনি কবি আবু জাফর ওবায়দুল্লাহ, উনি মিনিস্টার ছিলেন। আমাদের খুবই শক্তিশালী কবি এবং চিন্তক, আপনারা সবাই চেনেন যে সৈয়দ আলী হাসান, উনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ছিলেন, উপদেষ্টা হিসেবে ছিলেন এবং 8টা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। তো এরকম ছিলেন, কিন্তু আমাদের এখানে যে প্রধান সমস্যা, আমাদের যে কালচারাল পরিমণ্ডলটা, এটা এক ধরনের এখনো পর্যন্ত আওয়ামী অধ্যুষিত। এবং এখানে তারপরও আরেকটু বলি, এখানে সেটা হচ্ছে যে সারা পৃথিবীর যে জায়গাগুলো ছোট ছোট যে উদাহরণগুলো দিলেন, সেগুলো তো আছেই। আমাদের এখানেও যারা ছোট বড় মানে যারা রাজনীতি করে, আপনি দেখবেন সে ভালো পলিটিশিয়ান হইলে সে হয়তো ব্যর্থ লেখক, কিন্তু লেখক। আমি উদাহরণ দিতেছি, যেমন ধরেন আমাদের এখানে রাষ্ট্রপতি ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, সে হইতে পারে ব্যর্থ কবি, কিন্তু সে কবি, তার কবিতা আছে। কিন্তু ওবায়দুল কাদের তো কবি ছিলেন। হ্যাঁ, তো আপনি আমি ওইরকম আরো উদাহরণ দিতে পারবো, অনেক আছে। আবুল মাল আব্দুল মুহিদ লেখক আপনি মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, যেমন ধরেন আপনি বিএনপির একসময় এমপি ছিল মাসুদুল, তিনিও লেখেন। এখন তিনি কেমন লেখেন, তিনি মূল ধারার কিনা সেটা আলাদা কথা, কিন্তু এরকম অনেক এমপি। আমি কয়েক বছর আগে জিএম কাদের একটা সাক্ষাৎকে শুনছিলাম, উনি জ্যামে বসে কবিতা লেখে। কবিতা কি হয়তো ঠিকঠাক ভাবে বলতেও পারবে না, কিন্তু লিখে। বাংলাদেশের মানুষ তো ওই ছোট ছোট লাইন কিছু একটা মিল দিলে কবিতা মনে করতেছে। তো এরকম করে আপনি সবার মনে তো কথা আছে, বাঙালি এবং আরবিরা এরা সবাই কবি। তো সেই জায়গা থেকে আমাদের পলিটিশিয়ানরা, সেটা হোক ব্যর্থ কবি, যেরকমই হোক, লেখালেখির সঙ্গে টুকটাক জড়িত। হয়তো আপনি যেটা বলতে পারেন যে মূল ধারার গুরুত্বপূর্ণ কেউ পলিটিক্সে আসে নাই কেন, বা এখানে আসে নাই যে কারণ আসছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে যে আসবে, যেমন ধরেন আমাদের যে বদরুদ্দিন উমর, পড়াশোনা জানা লোক এবং খুবই তাত্ত্বিক লেভেলের একজন পলিটিশিয়ান, কিন্তু এই ধরনের লোকগুলো যেটা হয়, যে আমি বললাম যে ইলেকটোরাল পদ্ধতিতে এরা আসলে ফেল মারে। যেমন ধরেন কিভাবে, আমাদের এখানে সলিমুল্লাহ খান নিঃসন্দেহে একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ। এই লোকরা পার্লামেন্টে গেলে আমাদের যেমন উন্নত হয়, বাংলাদেশটাও একটু আগায় যায় এবং মানুষের ভালো লাগে। কিন্তু আপনি যদি ধরেন এনার বাড়ি যদি মহেশখালী যদি নির্বাচনে দাঁড় করাই দেন, ওখানকার কোনো মানে ধরেন আপনি যে ক খ গ যেই দাঁড়াবে তার কাছে হেরে আসবে। আপনি দেখেন যে নজরুলের এখানে আপনার আইনসভার সদস্যর পদে নির্বাচন করতেছেন, এই আমাদের ফরিদপুর থেকে উনি নির্বাচন করতেছেন, ওনার বদলে এই বাংলাদেশের জনগণ কাকে বেছে নিছিল? কোনো একটা বিষ্ঠাকেই তো বেছে নিছিল। তো নজরুল যদি পার্লামেন্টে যেত, কতটা মানে আপনি গর্ব করে বলতে পারতেন যে আমার জাতীয় কবি, তিনি আইনসভার সদস্য ছিলেন। ধরা যাক যে ধরেন কবি নির্মলানন্দ গুণ, আপনি হয়তো বলতে পারেন যে সে আওয়ামী সেটা আলাদা হিসাব, কিন্তু সে তো ধরেন সে আওয়ামী করুক, সে খুনি হোক, ধর্ষক হোক, সেটা আলাদা হিসাব, কিন্তু সে তো কবি হিসেবে গুরুত্বপূর্ণ। তো এই যে নির্মলানন্দ গুণ, সে নির্বাচন করছে, ভোট পাইছে 1248। এখন নির্মলানন্দ গুণের বদলে আপনি কাকে বেছে নিলেন? আপনি বলতে পারেন যে নির্মলানন্দ গুণ হয়তো শেখ হাসিনার বন্ধু, সেগুলো আলাদা তর্ক, কিন্তু এই নির্মলানন্দ গুণ তো অসৎ। তিনি যদি অসৎ হতেন, তিনি তো একজন মেধাবী মানুষ, অসৎ হলে তিনি তার বুদ্ধি দিয়ে 1000 কোটি টাকার মালিক হতেন, আর 1000 কোটি টাকার মালিক হতেন তিনি শেখ হাসিনার বন্ধু এই নাম ভাঙাইয়া। কিন্তু সে কি 2000 কোটি টাকার মালিক হয়েছে? কিন্তু তিনি তো আবার শেখ হাসিনার যে ফ্ল্যাট, তারপরে সেইটা জমি বরাদ্দ, ওগুলো গ্রহণ করছে। শোনেন, ওইটা করা উচিত। কেন উচিত আমি আপনাদের বলি। একজন লেখক সারা জীবন স্পয়েল করতেছে, স্পয়েল শব্দটা বললাম, স্পয়েল করতেছে। প্রথমে বলছিলাম যে একজন লেখকের দরকার হয় খাদ্য নিরাপত্তা এবং আবাসন। আপনি নির্মলানন্দ গুণের কথা বলতেছেন, আপনি শামসুর রহমান আল মাহমুদের কথা বলতেছেন না? তাদেরকে কি এরশাদ গভর্নমেন্ট দেয় নাই? কবিদেরকে একটা বাড়ি দেয়া, কবিদেরকে আর্থিক প্রণোদনা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। অতীত যখন ধরেন আপনার এই ধরনের রাষ্ট্রপ্রথা গড়ে ওঠে নাই, তখন কি কবিরা রাজ্যসভায় ছিল না, স্থান পেত না? তো এখন হচ্ছে যে আপনি এই ধরনের জ্ঞানী মানুষ যারা পেশার সঙ্গে যেতে পারে না, রাষ্ট্রের উচিত তাদের চালায় নেয়া। এখন সমস্যা আমাদের মতো যে সমস্যা হয়েছে, আপনি যে রাষ্ট্র চালাই নিবেন, যখন একজন কবিকে প্রণোদনা দেওয়া শুরু করবেন, তখন দেখবেন যে এখানে 10,500 মানুষ কবি, কারণ তখন সবাই কবি। ওই যে অলসের গল্পের মতো, যে রাষ্ট্রের অলস ব্যক্তিকে প্রণোদনা দেওয়া হবে, এরপর সবাই অলস হয়ে গেছে, ঘর আগুন ধরাই দিচ্ছে, তারপরে একজন আছে আর বাকিটা সবাই নামে গেছে। আমাদের এখানে তো ধরেন যখন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্য তখন সবাই ওই বেশটা ধারণ করে। তো এই জন্য সঠিক লোককে নির্বাচন করা খুব কঠিন হয়ে যায়। তো যে কথা বলতেছিলাম যে আমাদের এখানে লেখকরা সরাসরি রাজনীতিতে আসে না,
আমাদের এখানে যে লেখক এদের স্বপ্নের আকারটা কম। ধরেন রাষ্ট্র চলতেছে 24-এর গণ অভ্যুত্থানের সময়, দেখেন 24-এর গণ অভ্যুত্থানের সময় কোনো লেখক বড় বিগ ফিগার যারা, তারা একজনও কিন্তু হাসিনার খুনের বিপক্ষে কথা বলে নাই। হুম। আমরা তরুণরা যখন একটা মানববন্ধন করতেছি, সেখানে কিন্তু কোনো তরুণরা আসে নাই। তরুণরা এইসব সিনিয়রদেরকে ফোন দিছে, আসেন নাই কিন্তু। আর এক্সেপশনাল হচ্ছে ধরেন আপনি ফরহাদ মাঝহার বা হচ্ছে আমাদের আব্দুল হাই শিকদার, ওনারা তো এটার বিপক্ষে অনেক আগ থেকেই আছে, যে ঠিক আছে যে শেখ হাসিনার যে ফ্যাসিস্টের যে আচরণ সেটার বিপক্ষে তো আছে। সলিমুল্লাহ খানও আসছেন একদম শেষের দিকে। আপনি ফরহাদ মাঝহারকে নিয়ে কথা বলছিলেন, দেখেন ফরহাদ মাঝহার দেখেন, ওনাকে প্রচুর মানুষ গালি দেয়, প্রচুর মানুষ নিন্দা করে। আমার সঙ্গে ওনার কিন্তু সখ্যতা নাই বা আমার সঙ্গে ওনার কথাবার্তাও নাই, কিন্তু আপনি দেখেন যে আমি একদম নিরপেক্ষভাবে বলতেছি, আমি কিন্তু ওনার কোনো পাঠচক্র কোনোদিন যাই নাই, ওনার বাসাতেও কোনোদিন যাইনি। দেখেন এই লোকটা সারা জীবনই তো অবহেলিত হলো এবং সারা জীবনই তো মানুষের গালি খেলে, তার আমার মনে হয় সেই একমাত্র রাইট পথে আছে। আপনি সে কি ধরেন, সে বাংলাদেশে একজন গুরুত্বপূর্ণ লেখক, চিন্তক, মানে তাকে সব দিক দিয়ে ফেলবেন আপনি, কিন্তু তার বন্ধুরা আজ থেকে 40 বছর আগে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছে, সে কিন্তু এখনো পায়নি। সে কি 21 পদক পেয়েছে? পায়নি। সে কি স্বাধীনতা পদক পেয়েছে? পায়নি। এগুলো তো হচ্ছে আরো অনেক আগে পেতে পারতেন। তো আপনি তো সব গভর্নমেন্ট হিসেবে তাকে অবহেলা করতেছেন। আপনি ধরেন কবি হিসেবে জেড গ্রেডের কবিকে আপনি দিয়ে দিচ্ছেন বাংলা একাডেমি, যার কণ্ঠস্বরে বিদ্রোহ আছে, যে একটু বিকল্প চিন্তা করতেছে, তাকে কিন্তু আপনি আর নিতে পারতেছেন না। ফরহাদ মজহারের ক্ষেত্রে সেটা হয়েছে, এমনকি আহমদ ছফার ক্ষেত্রেও তাই। আহমদ ছফার জীবদ্দশায় কিন্তু পুরস্কার দেন নাই, কিন্তু আপনি কিন্তু মহাদেব সাহাকে দিতেছেন, আপনি কিন্তু নির্মলেন্দু গুণকে দিতেছেন, একই জেনারেশন তো, 60-এর জেনারেশন। আপনি কিন্তু আব্দুল্লাহ আবু সাইদকে দিতেছেন। এরা কেউই তো ফরহাদ মাজারের তুল্য চিন্তক না, এমনকি কবি হিসেবেও না। আপনি যদি ফরহাদ মাজার হয়তো কবি হিসেবে একটু ওনাদের চেয়ে তুলনামূলক অপরিচিত থাকতে পারে, কিন্তু যদি আপনি যদি কবিতা নিয়ে আসেন, সেখানে আপনি ফরহাদ মাজার হাইটে যারা পাইছে, শিকদার আমিনুল হক বলেন বা হচ্ছে আমাদের যে হুমায়ুন আজাদ, মান্নান সৈয়দ, তাদের কারুর তুলনায় ফরহাদ মাজার কবি হিসেবেও আপনি কখনো পিছিয়ে নাই। তা আপনি সেই কবিকে দিচ্ছেন না। আপনি ফরহাদ মাজারের মানে আপনি কবিতা বাদ দেন, তার যে চিন্তা, সেই চিন্তাকে বিট করার মতো লোকই তো বাংলাদেশে নাই। আপনি তাকে নির্যাতনের ভিতরে ফেলে দিতেছেন। বিএনপি গভর্নমেন্টও তাকে নির্যাতন করতেছে, আওয়ামী লীগ গভর্নমেন্টও তাকে নির্যাতন করতেছে। কেন? উচিত কথা বলে, বা হয়তো গণমানুষের মতো কথা বলে না, বা নেতারা যেরকম কথা শুনতে চায় সেটা বলে। আওয়ামী লীগের সময় তো উনি আবার গুম হয়েছিলেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরেন আমি বলতেছি যে একজন লেখকের যে কাজ, আমার কাছে মনে হয় যে ফরহাদ মাজার সেই কাজটাই করছেন। লেখক যদি জনমানুষের ভাষায় কথা বলে, লেখক যদি রাজনীতিবিদরা যা শুনতে চায়, রাষ্ট্র যা শুনতে চায় সেটা বলে, রাষ্ট্রের সঙ্গে যদি লেখকের সংঘর্ষ না থাকে, তো কি বলেন লেখক? লেখকের চিন্তা আর 10টা মানুষের চিন্তা যদি একই হয়, লেখক তো ভবিষ্যৎ দেখতে পারে, দ্রষ্টা। তো লেখক যদি ভবিষ্যৎ দেখতে পারে, জনগণও যদি ভবিষ্যৎ দেখতে পারে, তাহলে কেমনে হলো? তাহলে তো লেখকের আর দরকার নাই পৃথিবীতে। ফরহাদ ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে আমার পর্যবেক্ষণ এরকম যে সে দ্রষ্টা। এমনকি আপনি দেখেন যে বাংলাদেশে যে সমস্ত নতুন যে শ্রেণীটা চিন্তা করে, সেই চিন্তা করার শ্রেণীটা কিন্তু ফরহাদ মাজার কাছে ঋণী। কেউ হয়তো ফরহাদ মাজারের পাঠচক্রে যাচ্ছে, এবং যে যাচ্ছে না সেও ঋণী। যেমন ধরেন আমি ফরহাদ মাজারের সান্নিধ্যে কখনো যাই নাই, তার কোনো পাঠচক্রে যাই নাই, কিন্তু আমিও তার চিন্তার কাছে ঋণী। তো এখন ধরেন তার বই পড়ে আপনার চিন্তার কাছে ঋণী। অবশ্যই। এখন কথা হচ্ছে যে এই আবার ফরহাদ মাজারকে যারা গালি দিচ্ছে, এই গালি দেওয়ার শ্রেণীও কিন্তু ফরহাদ মাজারের কাছে ঋণী, কারণ এই গালি দেওয়ার শ্রেণীও কিন্তু একসময় অনেকেই তার পাঠচক্রের সদস্য ছিল, তার কাছ থেকে কিভাবে চিন্তা করতে হয় সেটা শিখছে। আপনি বাংলাদেশে বসবাস করেন এবং চিন্তাশীল কাজকর্ম করেন, ইন্টেলেকচুয়ালিটি ফলান, এটার আপনার এই ইন্টেলেকচুয়ালিটি ফলানোর পিছনে ফরহাদ মাজারের একটা বড় অবদান আছে, এইটা মানে স্বীকার করতে হবে। এবং আপনি আরেকটা বলি এখানে, দেখেন যে ফরহাদ মাজার তো সরাসরি রাজনীতি করতেছে না, পার্টি করে নাই, কিন্তু দেখেন যে শেখ হাসিনা তাকে কিন্তু শত্রু প্রতিপন্ন করছিল। কেন? শত্রু হিসেবে তাকে শনাক্ত করছিল কেন? কারণ শেখ হাসিনা কিন্তু অন্যদের তুলনায়, অন্য রাজনীতিবিদ মানে বিএনপির লোকদের তুলনায় অনেক বেশি বুদ্ধিসম্পন্ন মানুষ। শেখ হাসিনা কিন্তু জানতেন যে ইউনূস তার শত্রু। ইউনূস কি পার্টি বানাইছে? পার্টি বানাইতে গেছে? বানাইতো নাই। ইউনূসের মতো করে ছিলেন, কিন্তু ইউনূসকে এতটা নাজেহাল শেখ হাসিনা কেন করছে? কারণ শেখ হাসিনা জানতেন যে এই লোকটাই আমার শত্রু। শেখ হাসিনা তার মিত্র কারা, এটা যেমন খুব মানে একটা সেন্টেন্স দিয়ে সে বুঝে যেত। আওয়ামী লীগের কিছু টুলস আছে, কিছু কিওয়ার্ড আছে, ওইটাকে উচ্চারণ করা মাত্র সে শেখ হাসিনার কাছে যাক আর না যাক, শেখ হাসিনা বুঝতে পারে যে এই হারামজাদা আমার লোক। যেটা বিএনপির যে পড়াশোনা, বিএনপির লোকদের এই জিনিসটা নাই, বিএনপি এই জিনিসটা বুঝবে না।
তো শেখ হাসিনা এই জিনিসটা ছিল, যেমন এই যে আমাদের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ইনি যে শেখ হাসিনা দাস হয়ে থাকতে পারে, এটা তো শেখ হাসিনা বুঝতে পারছে, বুঝতে পেরে তো তাকে নিছে না। এই লেভেলের লোক কিন্তু বাংলাদেশে অতীতে রাষ্ট্রপতি হয় নাই, চুপ্পু লেভেলের লোক কিন্তু অতীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয় নাই। তো এরকম একজন লোককে কিন্তু সে রাষ্ট্রপতি বানাইছে। শেখ হাসিনা ইন্টেলেকচুয়ালিটি ছিল, শেখ হাসিনা বুঝতে পারতেন যে কাকে দিয়ে আমার কাজ হবে, কাকে দিয়ে কাজ হবে না, কে আমার শত্রু কে আমার মিত্র, এটা বুঝতে পারতেন। এই বিষয়ে আওয়ামী লীগের ক্লিয়ার কনসেপ্ট ছিল। এবং এখন ধরেন আপনি খেয়াল করেন যে বিএনপির কিন্তু এই বিষয়ে কোনো ক্লিয়ার কনসেপ্ট নাই। কালচারালি বিএনপিকে কারা ওন করে এর বিএনপি জানে না, একেবারেই জানে না। এবং বিএনপি দেখেন যে এই আপনি একটা জিনিস বলি, এটা আমি খোলাসা করবো না কিন্তু একটু বলবো, সেটা হচ্ছে অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চালানোর জন্য কোনো মন্ত্রী দিত না, শুধু একজন প্রতিমন্ত্রী দিত। এইবার কি এমন হয়েছে, এক মন্ত্রণালয়ের ভিতরে 3 জন মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভিতরে কিন্তু একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং একজন উপদেষ্টাও কিন্তু আছে। 3 জন কেন? একটা সংস্কৃতি মন্ত্রণালয় যেটার বাজেট খুবই কম, সেই মন্ত্রণালয় চালানোর জন্য 3 জন মিলে ওই মন্ত্রণালয় চাইতে পারবে না, খাবে। কারণ ওই বোর্ডই যদি তৈরি না হয়, ধরেন আপনি সংস্কৃতি মন্ত্রণালয় চালাচ্ছেন, আগে মন্ত্রীকে বুঝতে হবে এই সেক্টরে যে যার বয়স 30 বছর সে ওই মন্ত্রী চেয়ে গুরুত্বপূর্ণ। মন্ত্রীকে সে পুষবে কেন? কিন্তু ওরা তো মন্ত্রী হ্যাডম নিয়ে থাকবে, কিন্তু তোমার ওই একজন কবি তো ওই মন্ত্রী হ্যাডমের গুল্লিও মারতেছে না, ওই কবি তো তার কাছে ভাত চাইতে যাচ্ছে না। জাহিল ভাই, আপনি ফরহাদ মাজার নিয়ে আলোচনা করছিলেন, সেখানে আমি আরেকটু ব্যাপারে কথা বলতে চাই। সেটা হলো যে ফরহাদ মাজার কিন্তু বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট এটা তৈরির পেছনে তার একটা মানে বিরাট ভূমিকা ছিল আর কি, এবং তার খুব কাছের মানুষরাই কিন্তু এখানে গভর্নমেন্টের উপদেষ্টা হয়েছে। তো তিনি একজন চিন্তক, একজন দার্শনিক, একজন কবি এবং দূরদর্শী একজন রাজনৈতিক বেত্তা। তিনি কেন বুঝতে পারলেন না যে ইন্টারিম গভর্নমেন্টের মতো এরকম অকার্যকর একটা গভর্নমেন্ট না করে বরঞ্চ এটা বিপ্লবী সরকার করা উচিত ছিল? না, তিনি তো বিপ্লবী সরকার গঠন করার জন্যই বলছেন প্রথম থেকে বিপ্লবী সরকার গঠন করতে। আমরা জানি তিনি বলছেন, তিনি করাইতে পারলেন না কেন? তার প্রভাবটা অতটুকু তিনি কিভাবে করাবেন? দেখেন, তিনি তো পর্দার আড়ালের লোক। আমরা বলতেছি আমরা তাকে ভালোবাসি, আমরা হয়তো তার কথা বলি, কিন্তু আমরা যারা ধরেন এখানে যারা অভ্যুত্থানের মুখ ছিল, অভ্যুত্থানের মুখ ধরেন রাষ্ট্র সরকার যখন গঠন করা হয় তখন ফরহাদ মাজার একটা পরামর্শ দিল, ঠিক আছে, কিন্তু সেই পরামর্শ যে সব ওনারা গ্রহণ করবে ব্যাপারটা এরকম না। ফরহাদ মাজারের জায়গা থেকে একটা প্রস্তাবনা দিছে যে বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে। তিনি বলছেন, তিনি তার সাক্ষাৎকারে বলছেন, তিনি লিখে বলছেন, আমরা এইভাবেই জানছি। কিন্তু যারা সরকার গঠন করতেছে তারা যদি তার পরামর্শ না শোনেন, তার পরামর্শ শোনেন নাই তা না, হয়তো অতীতে অন্য পরামর্শ শুনছে। এই যে গণ অভ্যুত্থান হয়েছে এর উৎসমুখ তো সে, তার চিন্তা চেতনার দিয়েই তো হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এখন তার পরামর্শ যদি না শোনে তার করণীয় কি আছে? তার ওয়াইফও মন্ত্রিসভায় উপদেষ্টা পরিষদে ছিলেন। তো এখন কথা হচ্ছে যে তার পরামর্শ না শুনলে কিছু করার নাই। কিন্তু আমি যতটুকু জানি সে বিপ্লবী সরকার গঠন করার কথা বলছে, এবং বিপ্লবী সরকার গঠন করা খুবই দরকার ছিল, এবং বিপ্লবী সরকার গঠন না করার কারণে সবাইকে এবং বাংলাদেশের জনগণকে খেসারত দিতে হচ্ছে। মানে কারা কারা তার কথাকে অগ্রাহ্য করেছে বলে মনে করেন? আসিফ নজরুল স্যার, আমার কাছে, আমি স্পেসিফিক কারো নাম না উল্লেখ করে আমি বলতে পারি যে এমনকি অভ্যুত্থানের সঙ্গে যে ছাত্ররা ছিল তারাও তার কথা শোনেন নাই, সোজা হিসাব। অন্যরা তো শোনেনি নাই, কারণ তারা অন্য যারা ছিলেন, আমার কাছে ধরেন যেটা হয়, ধরেন ডক্টর ইউনূস, উনিও একাডেমিক মানুষের কিছু সমস্যা হয়, ওনারা একটা পুঁথিগত জায়গার ভিতর দিয়ে থাকতে চান। যখন অভ্যুত্থান হয়ে গেছে, অভ্যুত্থান হওয়ার পরে ওনারা যখন শপথ নেবেন তখন তো ওনারা শপথ নিতে পারতেন এইরকম কোনো রাষ্ট্রপতি লাগবে না, তারা খালি শপথ নেবে যে এই বাংলাদেশের এই যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের ফলে বাংলাদেশের জনগণ তাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য নিযুক্ত করলো। এই অভ্যুত্থানই তো ম্যান্ডেট, 90% লোক অভ্যুত্থানের অংশ। এইভাবে তারা নিজেরা শপথ নিতে পারতেন, নিজে শপথ উচ্চারণ করতে পারতেন। কিন্তু ওনাদের কাছে মনে হলো যে না, আমরা রাষ্ট্রপতির কাছে শপথ নেই, তো রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন। তো এটাই তো প্রথম ভুল ছিল। তো বিপ্লব বেহাত হয়ে গেছিল 8 তারিখে। যদি তারা বিপ্লবী সরকার গঠন করতেন, নিজেরা শপথ নিতেন। এখন বলতেছে সংবিধানের দোহাই দেয়, সংবিধান তো আর বিভিন্ন জায়গায় লঙ্ঘন হচ্ছে না, অজস্র জায়গায় লঙ্ঘন হচ্ছে, কিন্তু তারপরেও আপনি বলতেছেন যে সাংবিধানিক বাধ্যবাধকতা বা পরবর্তী বৈধতার যদি বিষয়ে বলেন, এই গণ অভ্যুত্থানকে সংবিধানে ছিল, তো নির্বাচন হওয়ার কথা ছিল, শেখ হাসিনা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আবার বলতেছে যে ধরেন রাষ্ট্রপতিকে যখন সরাই দেওয়ার কথা বললো ছাত্র জনতা, তখন কিন্তু বিএনপি আবার রাষ্ট্রপতিকে সরাই দিল না। রাষ্ট্র কিভাবে চলবে? কেন? রাষ্ট্রপতি যদি মারা যেত, ন্যাচারালি যদি সে প্রকৃতিগতভাবে যদি সে মারা যেত, তাহলে রাষ্ট্র কিভাবে চলতো তো না। কোনো জিনিসই তো ফিক্সড না। তো এখন কথা একটা অভ্যুত্থান হয়ে গেছে, একটা অভ্যুত্থান হয়ে গেলে ধরেন আপনি শেখ হাসিনাকে একাই খুনি, তাহলে শেখ হাসিনার যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কি খুনের অংশীদার না? সে ভালো আর সে ভালো না, এটা তো হইতে পারে না। এখন কোনো কারণে একবার ভুল হয়ে গেছে, রাষ্ট্রপতির আন্ডারে শপথ নিছে, সেই ভুলটাকে আর ভাঙানো যাবে না। এই যে স্পিকার নাই,
আগের স্পিকার নাই, তো এখন সংসদ সদস্যরা কেমনে কি করলো, এই সংসদ কেমনে কার্যকর হলো? তো এখন না থাকলে সবই কার্যকর হয়। তো এখন ধরেন আমাদের এখানে এরকম হয়ে গেছে, এখন আর এটা আর কি করার, এই ভুলের কোনো আর মাসুল দিতে হবে। না, মাসুল দিচ্ছে। সংবিধানের দোহাই দিয়ে কিংবা সংবিধানকে সামনে রেখে যেভাবে বর্তমান সরকার বলতে চায়, সেদিক থেকে তো আপনার সংবিধানের ৬ষ্ঠ তফসিলে কিন্তু মুজিবুর রহমান কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। হুম। কিন্তু অন দ্য আদার হ্যান্ড বিএনপি প্রতিনিয়তই বলে যাচ্ছে স্বাধীনতার ঘোষক হচ্ছেন জিয়াউর রহমান। বিএনপি সংবিধান লঙ্ঘন করতেছে। কিন্তু তারাই তো বলছেন যে আমরা সংবিধানের বাইরে এক পরিমাণ, ওই যে এক চুল পরিমাণে কাজ করব সংবিধানের না। যে অংশটা, এখন কথা হচ্ছে কি, যারা বাংলাদেশে যারা ক্ষমতায় যায়, হুম, ধরেন এই যে জুলাইয়ের যে গণভোট হলো, হুম। 4টা যে পয়েন্ট আপনি হুম। দেখেন, এই 4টা পয়েন্ট যদি সে মানুষ হয়, হুম। এটা জনগণ, মানুষ বাংলাদেশের জনগণের পক্ষের কিন্তু, এবং সবাই এটা পছন্দ করছে, এবং বিএনপিও তো হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে। এখন কথা হচ্ছে এই গণভোটটা হইলে কার লস? রাজনীতিবিদদের। এখন রাজনীতিবিদরা তো এটা সিলসিলা হিসেবে তারা জারি রাখতে চায়। দেখবেন এখানে মন্ত্রী ছেলে মন্ত্রী, এমপি ছেলে এমপি। তো এখন ধরেন আমরা যারা বাংলাদেশের জনগণ, যারা আমরা এই ধারাটা ভাঙতে চাই, হুম। এই গণভোটে আপনি 60% ভোট পড়ছে, তো সেখানে আবার 68% ভোট পড়ছে হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু আপনি এটা মানতেছেন না। অথচ আপনি দেখেন যে 91-এ বিএনপি সরকার একটা গণভোট করছিল যে প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যাবে, সেখানে মাত্র 30 না 35% ভোট পড়ছিল। সেই গণভোট কিন্তু চালু আছে, সেটার কিন্তু আপনার পার্লামেন্টারি আপনি ডেমোক্রেসিতে আসলেন, সেটা ঠিক আছে। এখানে 60% জনগণ ভোট দিল এবং 68% হ্যাঁ ভোট, এটা কিন্তু আপনি বিএনপি মানতে পারতেছে না। এই গণভোট তো জিয়াউর রহমান যে রাষ্ট্রপতি হলো সেনা শাসক থেকে, সেনা প্রধান থেকে, সেখানে তার নীতি ও কর্মসূচি প্রতি সমর্থন যারা যে হ্যাঁ ভোট হলো, সেই হ্যাঁ ভোট কিন্তু ঠিক আছে, কিন্তু 24-এর হ্যাঁ মানে 26-এর হ্যাঁ ভোট কেন ঠিক নাই? এই কারণে যে বিএনপি চায় যে আওয়ামী লীগের মতো করে রাষ্ট্রটাকে পরিচালনা করতে আচ্ছা। দীর্ঘমেয়াদী। আপনি ধরেন বারবার সংবিধানের দোহাই দেন, শেখ হাসিনাও সংবিধানের দোহাই দিত, সংবিধানের দোহাই দিয়ে তো এতদিন টিকে ছিল সে। প্রবলেম তো এই সংবিধানে, এই সংবিধান আপনি পাল্টাইলে সমস্যা কি? এই সংবিধান কিন্তু আমি বলতেছি না যে পুরাটা পাল্টাই দেন, কারণ এই সংবিধান তো আমাদেরই পূর্বপুরুষরা লিখছে, এবং সংবিধান তো কোনো ধর্মগ্রন্থ না, এটা তো কোরআন শরীফ না, এটা তো বাইবেল না যে ওই রকমই থাকতে হবে। এই সংবিধান হচ্ছে মানুষের প্রয়োজনে তৈরি হয়। একটা সংবিধান আপনি 72 সালে লিখছেন, তারপরে আপনি 15বারের সংশোধন করছেনও, 75 সংশোধন তো হয়েছে, তারপরে এখন কেন এটা করা যাবে না? যদি প্রয়োজন পুরাটা বাদ দিতে হয়, আপনি পুরাটা বাদ দিবেন। পুরাটা বাদ দিতে না গেলে আপনি 70% বাদ দিবেন। জনগণের জন্য যেটা ভালো হয় সেটা করবেন। জনগণ তো ভোট দিয়ে রায় দিছে আপনার সংবিধান পূরণ করে, এবং যে 4টা পয়েন্টে দিছে, আপনি সেই 4টা পয়েন্ট এখন আমি ফোন থেকে পড়তে পারি যে একটা পয়েন্টও কি বাংলাদেশের জনগণের বিপক্ষে যায় কিনা? যায় না তো, যায় হচ্ছে পরিবারতন্ত্রের বিপক্ষে। এখানে বলা আছে যে একজন প্রধানমন্ত্রী 2বার প্রধানমন্ত্রী হবেন, এর বেশি হবেন না। তার মানে ওনারা আরো বেশি দিন চায়, বা ওখানে যা যা লেখা আছে সেটা তারা চায় না, এই জন্য তারা এই সংবিধানটা ফেলতে চায় না। তো আন কথা হচ্ছে যে আমরা জনমানুষের ভালো চাই। যেমন ধরেন আমি নির্বাচন করছি, নির্বাচন করার সময় আমি যেটা দেখছি যে আমাদের যে ক্যান্ডিডেটরা, ওনারা অনেক মিথ্যা প্রতিশ্রুতি দেন। তো আমার প্রথম থেকে একটা নিয়ত ছিল যে মিথ্যা প্রতিশ্রুতি দিব না জনগণকে। আচ্ছা। এমপি হইতে পারি না পারি সেটা আলাদা হিসাব, এমপি হওয়ার জন্য খুব চাপ নাই যে হইতেই হবে, পারিবারিক চাপ নাই, কিন্তু মিথ্যা কথা বলবো না, মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। যদিও আমিও একটু ভণ্ডামি করে ফেলছি, কারণ ইলেকটোরাল পদ্ধতির রাজনীতি মানে একটু হালকা ভণ্ডামি কেমন? যেমন ধর আমি সারা জীবন মাথায় টুপি পরি না, আমি তো শুক্রবার নামাজের সময় টুপি পরি, কিন্তু জামাত তোমার মাথায় টুপি পরাই দিছে। আমি বলছিলাম যে আমার মাথায় টুপি দিয়েন না, কারণ আমি ইলেকশনের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে কথা বলবো আমি আচ্ছা। স্পেসিফিক। আচ্ছা। আমি এর আগে জানতে চাইবো যে নির্বাচনের পরে এনসিপি এবং জামাতের মধ্যে এক ধরনের কুসুম প্রেম, সেটা আবার দূরত্ব দেখা যাচ্ছে, প্রেমের ভাঙন সৃষ্টি হচ্ছে কিনা। যেমন সামান্তা শারমিন বলছেন জামাতকে লিড দিচ্ছে এনসিপি, তো সেটা কতটুকু সত্য? এইসব কিছুর মানে আমি ভিতরে এবং বাহিরে সবকিছু যদি লক্ষ্য করি, তাহলে এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে। সেটাকে কি বলবেন? আসলে কি এনসিপি কি জামাতকে লিড দিচ্ছে কিনা? এই প্রশ্ন উত্তর আমার দেওয়া ঠিক হবে কিনা, কিন্তু আমার কথা হচ্ছে আপনি তো এনসিপির একজন কেন্দ্রীয় নেতা। আমি কেন্দ্রীয় সদস্য, কিন্তু অত বড় নেতা না। আমার কথা হচ্ছে যে ধরেন আমি নীতি নির্ধারক পর্যায়ের কেউ না এনসিপি। তো এখন কথা হচ্ছে যে এনসিপির সঙ্গে কিন্তু জামাতের যে জোট, এটা নির্বাচনকালীন জোট, তাদের সঙ্গে আমাদের কোনো প্রেম না। এনসিপি একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, তার স্বতন্ত্র আদর্শ নীতি আছে। জামাত একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, তার নীতি এবং আদর্শ আলাদা। আমাদের দুজনের গন্তব্য আলাদা, নির্বাচনকালীন গন্তব্য আমাদের এক, রাজনীতি আলাদা, জামাতের রাজনীতি আলাদা। কিন্তু অতীতে আমরা দেখেছি যে জামাত এবং আওয়ামী লীগ এক হয়ে আন্দোলন করছে।
প্রেম যদি থাকে জামাতের সঙ্গে কারোর, সেটা হচ্ছে বিএনপির। কারণ তারা দীর্ঘদিন 2 দশক ধরে তারা একে অপরের গলা জড়ায় দুঃখের সঙ্গী, তারা দুঃখের দিনের সঙ্গী না, তারা আওয়ামী লীগ দ্বারা তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছে 16-17 বছর ধরে। এই দুই সময় তারা কিন্তু গলাগলি ধরে চলছে একে অপরের পাশে। যদি জামাতের সঙ্গে কারোর প্রেম থাকে, সেই প্রেমটা বিএনপির। আমাদের সঙ্গে মাত্র বিএনপি তো বলতে চায় এখন তাদের সাথে প্রেম নাই, বিএনপি এখন প্রেম ভেঙে যেতে পারে, সেটা আলাদা হিসাব। এবং জামাতও বলে যে বিএনপির সাথে আমাদের আচ্ছা। প্রেম নাই। প্রেম ভেঙে যেতে পারে, কিন্তু সম্পর্ককে অস্বীকার করা যায় নাকি? ধরেন আপনার একটা বিয়ে হয়েছিল, এখন ডিভোর্স দিচ্ছেন, তো ওর বিয়েটা হয়েছিল সত্য, এটা তো জামাতের সঙ্গে তাদের দীর্ঘ 16-17 বছরের একটা প্রেম আছে। তো তারা একই সঙ্গে সরকার গঠন করছে, ওই সরকারের জামাতের মন্ত্রী ছিল, তারপরেও দীর্ঘদিন তারা একসঙ্গে জোট করে আন্দোলন করছে, রাজনীতি করছে, নির্বাচন করছে না? সেটা তো বাংলাদেশের মানুষ দেখছে। তো সেই জায়গা থেকে এখন ওই যে একটা কথা আছে, প্রবাদ আছে যে সব মাছ ঘু খায়, ঘাওড়া মাছের দোষ হয়। এনসিপি হচ্ছে ঘাওড়া মাছ। এখন এনসিপি জোট করছে মাত্র শুক্র 8 দিন, শুধু নির্বাচনকালীন জোট। তো এই নির্বাচনকালীন জোট, এই জোট যে খুব বেশি দিন স্থায়ী হবে ব্যাপারটা এরকমও না, আবার হইতেও পারে সময়ের প্রয়োজনে। এটা সময় নির্ধারণ করবে, রাজনীতি নির্ধারণ করবে। এবং এমনও হতে পারে যে রাজনীতি তো শেষ বলে কোনো কথা নাই, এই জামাত আবার আওয়ামী লীগের সঙ্গে জোট করতে পারে, কারণ সে তো একবার করছে, সেটা তো এটা করছে। তো এখন এইটা আমাদের জামাত ইসলামের সঙ্গে কোনো প্রেম নাই। এবং দ্বিতীয়ত যে ধরেন আপনি এর মাঝখানে যেটা বলছেন যে সামান্তাপার যে কথাটা বলছেন যে এনসিপি লিড দিচ্ছে, এখানে আমার যে বক্তব্য, যে একটু বড় করে বলি, সেটা হচ্ছে জামাতকে আমি খুব বেশিভাবে চিনি না। আমি নির্বাচনের প্রার্থী ছিলাম জামাতের জোটের, এবং জামাতের নেতৃবৃন্দের সঙ্গে আমি কাজ করছি, সেটা হচ্ছে একটা লোকাল পর্যায়ে একটা আসনে। সেখানে আমি যেটা দেখতে পারছি যে জামাতের যে নেতৃবৃন্দ, লোকাল জামাতের নেতৃবৃন্দ, ওনারা অধিকাংশই মানে আনস্মার্ট, মানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের তুলনায় আনস্মার্ট। এই আনস্মার্ট লোক সংখ্যায় যতই হোক, তারা নেতৃত্বের আসনে যেতে পারবে না। সেই জায়গা থেকে সামান্তা শারমিনের কথাকে আমি একেবারে সাপোর্ট করতেছি। এনসিপি এটা চালিকা শক্তি। এনসিপির নেতাদের বয়স কম হতে পারে, তাদের পঠন পাঠন, তাদের জানাশোনা এবং তাদের স্মার্টনেস জামাতের চেয়ে অনেক বেশি। ফলে আমি যেটা দেখছি, জামাতের যেহেতু একটা কাঠামোগতভাবে তাদের লোক অনেক, তারা হচ্ছে হাতি, কিন্তু সিংহ বা বাঘ হয়ে ওঠার যোগ্যতা জামাতের নাই। এই সিংহ এবং বাঘ হচ্ছে এনসিপি। এনসিপির সামনে থাকবে, জামাত আগাইতে পারবে। এনসিপি যদি কালকে জামাতের কাছ থেকে সরে যায়, জামাত আবার সেই 17 থেকে 18 আসনে চলে যাবে। কেন চলে যাবে? অনেক জামাতের অনেক নেতৃবৃন্দ এনসিপিকে হিউমিলেট করে বলছে যে এই 6টা আসনও নাকি তারা আমাদেরকে গিফট করছে। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আপনি শুধু জামাত যে আসনগুলো পাইছে না, সেখানে দেখেন যে 1 থেকে 5,000 ভোটে জিতছে এরকম কতগুলো আসন আছে, 15 থেকে 20টা আছে। এই আসনগুলো এনসিপি জামাতকে গিফট করছে। কারণ আপনি দেখেন, ওই ধরেন এনসিপির ভোট নাই, বানলাম ভোট নাই, ওই আসনে তো 5,000 ভোট আছে এনসিপির, তো ওই 5,000 ভোট না পালে তো জামাত ওই জায়গায় হারতো। জামাত যদি এনসিপিকে 6টা আসন দেয়, এনসিপি জামাতকে দিচ্ছে 20টা আসন। আমরা তো এই ধরনের কথাগুলো মানে এমনকি ধরেন জোটে আপনি দেখেন যে আমাদের যে 30টা আসন, এই 30টা আসনের অনেকগুলো আসনে জামাত জোট ঠিক মতো ফাংশন করে নাই। বাকি যে আসনগুলো ছিল, এনসিপির কোনো নেতা কিন্তু জামাতের আসনে বিদ্রোহ করে নাই, তারা কিন্তু ঠিকঠাকই জোটটা মেনে নিয়ে তাদের সঙ্গে কাজ করছে। জামাত কিন্তু এটা করে নাই। সেই জায়গা থেকে আমি বলবো যে এই জোটের আপাত দৃষ্টিতে, মানে সাধারণ মানুষের দৃষ্টিতে মনে হতে পারে যে চালিকা শক্তি জামাত, কিন্তু আসল চালিকা শক্তি এনসিপি। আপনার সাথে পূর্ণ সহযোগিতার মানসিকতা লালন করেছে কিনা জামাত, মানে আপনার আসনে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা পাইছেন নাকি তারা বিট্রে করছে? আচ্ছা, আমার আসলে যেটা হয়েছে যে আমি তো আমার আসনে একেবারে নতুন একজন প্রার্থী ছিলাম। যে এনসিপির অভ্যুত্থানের মুখ যারা, তারা তো ব্যাপকভাবে সারা দেশে পরিচিত। আমরা যারা অভ্যুত্থানের ফেস না, এবং ধরেন আমি তো একটা লিটারারি ফরম্যাটের মানুষ ছিলাম, এখানে আমি হয়তো আমার পলিটিক্স ছিল কালচারাল পলিটিক্স, সেখানে আমি যখন এনসিপিতে যুক্ত হয়েছি, পলিটিক্সে গেছি, তো আমি এলাকায় তো কম পরিচিত। তো ধরেন আমি নির্বাচন করতে গেছি মাত্র 18 দিন আগে। তো স্বভাবত এখানকার স্থানীয় জামাতটা একটু শকড যে একে আসলো হঠাৎ করে। তো তারপর আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি নানানভাবে, এবং ওখানে যারা ছিলেন তারা জামাতের একটা অংশ আমাকে গ্রহণ করছে, বাকিরা ঠিকমতো গ্রহণ করে নাই। কিন্তু যেহেতু নমিনেশন দেওয়া হয়েছে, সেহেতু তারা উপর দিয়ে নাও বলতে পারতেছে না। কিন্তু শেষ পর্যন্ত এটা একদম প্রকাশ্যে রূপ নেয়, এবং জামাতের 2টা উপজেলা আমার সঙ্গে, আমার 3টা উপজেলা আমার আসনে, সেখানে পাংশা এবং কালুখালী উপজেলার জামাত আমার সঙ্গে ঠিকঠাক কাজ করে নাই একটা বড় অংশ। বালিয়াকান্দি উপজেলার জামাত আমার সঙ্গে তারা আমাকে কোঅপারেট করছে, এবং এই যে 2টা উপজেলা কাজ করে না, এটার প্রভাব কিন্তু আবার 3য় উপজেলায় যা পড়ছে। ফলে স্বভাবতই, এবং এর বাইরে দেখেন যে ছড়ায় যাচ্ছে যে আমি
প্রথম দিকে ছড়ানো হয়েছে যে আমি নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। এইটা তো ভোটের মাঠে বাংলাদেশের, এটা হয়তো ইউরোপ হলে কোনো কাজই করতো না, বা ঢাকাতে যদি নির্বাচন করতাম কে নাস্তিক কে এগুলো কোনো কাজ করতো না, ম্যাটারই করতো না। কিন্তু এটা তো মফস্বল ছিল, সেই মফস্বলে এটাকে পরে ঠিক করা হলো যে আসলে নাস্তিক? আমি তো আমার জীবনে কখনোই নাস্তিক ছিলাম না। তো হয়তো আমি নামাজ কালাম 5 ওয়াক্ত কখনোই পড়ি নাই, কিন্তু নাস্তিক যেটা সেটা আমি কখনোই ছিলাম না। আবার যে মানে পরিপূর্ণ যে 5 ওয়াক্তর যে মুসলমান পড়া বা ওই রকম প্র্যাকটিক্যাল মুসলমানও ছিলাম না। স্বাভাবিক নর্মালি যে 8-10টা মানুষ রাস্তাঘাটে দেখেন এরকম ছিলাম আর কি। তো সেই জায়গা থেকে উত্তরণের চেষ্টা করতেছি, আরো ভালো মুসলমান হওয়ার চেষ্টা করতেছি। তো আরেকটা জিনিস, জীবনযাপন আমি খুব সৎ ছিলাম। আমাকে আজ পর্যন্ত আমার কোনো শত্রু বলতে পারবে না যে আমি তার কাছে 1 টাকা ধার নিছি। কেউ বলতো কোনো ধরনের কোনো আমার না, আপনি হয়তো বলতে পারেন যে আমি অশ্লীল কবিতা লিখি, আপনি হয়তো বলতে পারবেন মানে নানান কিছু বলতে পারেন, কিন্তু আমাকে দেখবেন যে আজ পর্যন্ত কোনো নারী ঘটিত কোনো নাই, কি বলে কবিদের থাকে সাধারণত, আমার কিন্তু এটা পাবেন না কখনো। আমার নামে যতবার বিতর্ক হয়েছে এটা পাবেন না। And আমার নামে কি বলে যে নির্বাচনের সময় ধরেন আমি সিগারেট খাচ্ছি, এরকম একটা ছবি ভাইরাল। আরে ভাই তুমি আমার চেয়ে বড় নেতা শেখ মুজিবকে দেখো নাই? শেখ মুজিবের চেয়ে বড় নেতা সিগারেট খাচ্ছে, পাইপ খাচ্ছে, তুমি কি দেখো নাই? তো আমি একটা সিগারেট খাচ্ছি, ছবি তুলছি, সেটা তুমি ফেসবুক থেকে নিয়ে ভাইরাল করতেছো, লাভ কি? শেখ মুজিবের যারা নেতা ছিলেন তারাও সিগারেট খাইতেন পাকিস্তানের। সিগারেট খাওয়া তো নিষিদ্ধ কিছু না, খাইতেই পারে মানুষ, তো আমিও খাইতে পারি। তো কথা হচ্ছে আমি কিন্তু সিগারেট, খেয়াল করেন আমি সিগারেট নিয়ে ছবি তুলছি, আমি সিগারেট খেতাম একসময়, আমি 11 বছর সিগারেট খাই না। জামাতের নেতারা কিন্তু লোকাল জামাত কিন্তু খারাপ আছে, একদম যে ভালো তা না, তারা জীবনযাপনে মুসলিম, অনেক অনেক ভালো ভালো লোকের সান্নিধ্য পাইছি। এই লোকাল জামাত আমারে কি করছে দেখেন, লোকাল জামাত আমার কি করছে, আমারে বলছে যে একটা রাস্তার ছেলেকে এখানে নমিনেশন দিছে। বুঝেন, আমার বাবা ওই উপজেলাতে একটা সরকারি চাকরি করতেন, অবসরে গেছেন, সরকারি চাকরি করতেন। আমার বাবা ওই উপজেলার শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি, এবং ওই আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কলেজ যেটা পাংশা সরকারি কলেজ, যেখানে অনার্স মাস্টার্সও পড়ানো হয়, সেই কলেজে আমার ওয়াইফ প্রিন্সিপাল ছিলেন, সাবেক প্রিন্সিপাল। এখন আমি বাংলাদেশে একজন লেখক কমিউনিটিতে আমার একটা ভালো পরিচিতি আছে, আমার 19টা পাবলিকেশনস আমাকে বলতেছে রাস্তার ছেলে, এই নাস্তিক ইসলাম বিদ্বেষীকে নমিনেশন দিছে, আমরা এর পিছনে নাই। লোকালি কিন্তু আপনার এই জিনিসটা ফেস করতে হয়েছে। এই জিনিসটা ফেস করার পরে আমি দেখলাম যে আমি কি করব। তখন ধরেন আমি যেটা করলাম যে আমি কোনোভাবেই কোনো জনগণের কাছে কিভাবে যাব, জামাত যদি আমার সামনে না হাঁটে, জোট তো ধরেন আমি ভোট পেয়েছি কত 67,299 ভোট, এটা অনেক কম ভোট, আবার একদিক দিয়ে অনেক বেশি ভোট, সেকেন্ড হয়েছে ওখানে। এখন দেখেন যে ওখানে আমার যে উপজেলাটা, মানে আমার বাড়ি যেটা পাংশা উপজেলা, আমি পাংশা উপজেলাতে একজনের ভোট চাই নাই, কারণ ওখানে যে আগে যিনি নমিনেশন পেয়েছিলেন জামাত থেকে, তিনি যদি আমার সামনে না হাঁটেন তাহলে আমার ভোট চেয়ে লাভ কি? জনগণ তো আমাকে এটা ওইভাবে গ্রহণ করবে না। এখন কথা হচ্ছে যে আমি ওনার আর আমার আসনটা এত বড়, 3টে উপজেলা, 24টা ইউনিয়ন, একটা পৌরসভা, ওয়ার্ডের সংখ্যা 225টা। আমি যদি একটা ওয়ার্ডে একদিন কাভার করি আমার লাগে 225 দিন, আমার হাতে আছে মাত্র 18 দিন, এবং এই 18 দিনে 7 দিন শুধু গেছে জামাতের নেতাদের বাড়িতে বাড়িতে দৌড়াইতে দৌড়াইতে তাদের পা ধরতে, যে ভাই আসেন একসঙ্গে কাজ করি, মানে কনভিন্স করতে। তারপরে তো শেষ দিন পর্যন্ত পারা গেল না, এবং শেষ দিন যখন তাদেরকে বলা হয়েছে যে বহিষ্কার করে দেবে, তখন তারা হচ্ছে আমার পক্ষে স্ট্যাটাস দিচ্ছে। এবং পাংশা জামাতের পৌর আমির, যার আবার আওয়ামী কানেকশন আছে, যার ভাই হচ্ছে স্বাধীনতা চিকিৎসা পরিষদের, মানে আওয়ামী লীগের যে ডাক্তারদের সংগঠন, সাচিপের সভাপতি ছিল, জামাতের আমির ছিলেন, পৌর আমির, জামাতের পৌর আমির ভাই হচ্ছে আওয়ামী লীগের কাজী ফরহাদ জামিল রূপু, এর ভাই হচ্ছে ডাক্তার ইকবাল আরসালান। আচ্ছা আচ্ছা, এই ইকবাল আরসালান 22 সালে আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়ার কথা ছিল। এই নমিনেশন পাওয়ার জন্য এই লোক আবার তখন নমিনেশন পেলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করতে নেই। এখন এই লোক কি করছে, নির্বাচনের 2 দিন আগে তিনি এটা গুজব ছড়াই দিয়েছেন যে ধানের শীষের প্রার্থীর কাছ থেকে জামিল 50 লাখ টাকা খেয়ে বসে গেছে। এইটা সে জামাতের নেতৃবৃন্দের কাছে ছড়াই দিছে, জামাতের যারা সাধারণ ভোটার সমর্থক তাদের কাছে ছড়াই দিছে। তো তাদের কাছে যখন ছড়াই দিছে, 50 লাখ টাকা কি খাইছিলেন আপনি? 50 লাখ টাকা আমি কেন, আমার তো আপনি অনেকদিন ধরে চেনেন, আমি তো জীবনযাপনের সৎ মানুষ। ওই 50 লাখ টাকার ভুগি আমি। বিএনপির যে প্রার্থী, বিএনপির প্রার্থীর অনেক টাকা থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু বিএনপির প্রার্থীর যে হলফনামাতে সত্য কথা লিখতে হয়। বিএনপির প্রার্থীর হলফনামা আর আমার হলফনামা নিয়ে দেখেন, ওই বিএনপির প্রার্থীর চেয়ে আমি ধনী। ওনার মাসিক ইনকাম, ওনার বাৎসরিক ইনকাম হচ্ছে 4.5 লাখ টাকা, আমার ওখানে দেখানো হচ্ছে 8.5 লাখ টাকা। তো বাৎসরিক ইনকাম আমার বেশি, মূল টাকা সেটাও আমার বেশি হলফনামা অনুযায়ী। তাহলে উনি আমাকে 50 লাখ টাকা করতে দেবে? হইতে পারে উনি আলাদাভাবে অন্যভাবে ধনী হইতে পারে, কিন্তু সেটা তো হলফনামায় নাই। তো এই যে গুজবটা ছড়াই দিল, এই গুজবটা একটা মানে এই ধরনের গুজব, মফস্বলে গুজব হচ্ছে মানে ধর্মের কল বাতাসে নড়ে। এই জিনিসটা আমার জন্য খুব কাল হলো, কারণ জামাতের যে সাধারণ যে ভোটার, তারা কিন্তু সফট হৃদয়ের, তারা চিন্তা করবে যে এরকম একটা অসৎ লোক আমির জামাত নির্ধারণ করে দিল, জোট থেকে আসলো এবং সে 50 লাখ টাকা খেয়ে বসে গেল, তাহলে এর ভোট দিয়ে আমার লাভ কি? জামাতের একটা অংশ ওখানে ধানের শীষে ভোট দিল, আর একটা অংশ সে ধানের শীষের বিদ্রোহী প্রার্থী ছিল একজন সাবেক এমপি, তাকে ভোট দিল, এবং নির্বাচনের 2 দিন আগে সেটা প্রকাশ্যে রূপ দিল। জামাতের একটা বড় অংশ, পাংশা পৌরসভার আমির, উপজেলা আমির এবং উপজেলা সেক্রেটারি, এবং আগে যাকে নমিনেশন দিয়েছিল হারুনুর রশিদ, এরা প্রত্যেকেই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, যিনি কলস মার্কার
নাসিরুল হক সাবুর পক্ষে কাজ করছে সরাসরি, এবং সেই কাজ করার পিছনে তারা যে গোপনে মিটিং করছে সেটা হচ্ছে তারা কি করছে, এখানে চিন্তা করছে যে জামিল তো নতুন লোক, ওর সঙ্গে তো আমরা কাজ করি, এবং ওনাদের কনফিডেন্স ছিল যে জামাত যত ক্ষমতায় যাচ্ছে জামিলের এখানে দরকার নাই, এখানে স্বতন্ত্র বিএনপিরও দরকার নাই, তাহলে স্বতন্ত্র প্রার্থী এমপি হবে। স্বতন্ত্র প্রার্থী তাদের লোভ দেখাইছে যে উপজেলা চেয়ারম্যান এবং পৌর চেয়ারম্যান জামাত থেকে হবে। আচ্ছা, জামাতের নেতৃবৃন্দ এখানে খুশি, যেহেতু তারা এখানে এমপি হইতে পারতেছে না, ঠিক আছে তাহলে আমরা পৌর চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যানটা নিব। এই টোপটা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে দিছে আচ্ছা। এবং তারা এটা গিলছে। মানে এমপিটা আমারে দাও, হ্যাঁ এমপিটা আমারে হ্যাঁ। দাও, কিন্তু- জামিলকে নতুন লোকেও চিনে না, আচ্ছা। এরকম। হুম। তো এখন যাই হোক, সেই স্বতন্ত্র প্রার্থী হয়েছে, ভোট পাইছে, জামানত হারাইছে। ওখানে আমি ছাড়া, মানে বিএনপি প্রার্থী তো জিতছে, আমি ছাড়া বাকি 9জন প্রার্থী, বাকি 8জন জামানত হারাইছে। ওখানে জামাতের যে যারা ছিলেন, মানে এরকম কিছু লোকজন পাইছে যারা ভালোবাসছে, নেতৃত্বের জায়গাটা নাই। আচ্ছা, মানে ধরেন একটা পৌর আমির বা একটা উপজেলা আমির, ওখানে তো পৌর একটা ইউনিট, উপজেলার মতো একটা ইউনিট ধরা হয়, সেখানে উপজেলা আমির যদি কাজ না করে ইউনিয়ন আমিরগুলো কাজ করতে পারে না। কিন্তু যেমন ধরেন আমি বালিয়াকান্দির আমির দারুণভাবে কাজ করতেছিলেন, এবং বালিয়াকান্দি আমির আর ওখানকার যারা অন্যান্য উপজেলার আমির সেক্রেটারি, তার অনেক আকাশ পাতাল পার্থক্য। বালিয়াকান্দি উপজেলার আমিরের অনেক পড়াশোনা আছে, তার ঢাকা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড, শুধু ঢাকা ইউনিভার্সিটি পড়লে যে ভালো কিছু হবে তা না, হয়তো তার আলাদা পড়াশোনা আছে, সে এই জিনিসগুলো ভালো বোঝে এবং সে আমাকে বুঝতে পারছিল, হুম। এবং সে তখন আমার পক্ষে খুব ভালো কাজ করতেছিল। কিন্তু দুইটা উপজেলা যদি কাজ না করে এটার প্রভাবটা ওখানে খুব গভীরভাবে পড়ে, এটা স্বভাবতই পড়লো। কিন্তু ওইখানে আমি স্বল্প পরিচিত হলেও আমার জিতে আসার পসিবিলিটি ছিল। জামাত যদি 100% আমার সঙ্গে কাজ করতো, এমনকি ধরেন ওই আসনটা যদি জোট থেকে আমাকে না দেওয়া হতো, তাহলে জামাত কিন্তু ওই আসনটা পেত। জামাত কিন্তু ওখানে বলছিল যে তারা প্রতিটা কেন্দ্রে, 198টা কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে তারা পাহারাদার দেবে, এই দেবে সেই দেবে, এজেন্ট, প্রত্যেকটা এজেন্টের জন্য কিন্তু একটা আলাদা, জানেন যে এত পরিশ্রম করে তাদের জন্য কিছু টাকা বরাদ্দ থাকে, সব দেওয়া হয়েছে। কিন্তু অনেক জায়গায় এজেন্ট নাই, হুম। মানে অনেক রকমের তারা ঝামেলা তৈরি করছে জামাত, লোকাল জামাত ওখানে অনেক ঝামেলা। যারা যারা নেতৃত্বে ছিল, সাধারণ যারা সমর্থক, তাদের কোনো দোষ নাই, তারা অনেকেই আমাকে খুব ভালোবাসে। এবং এই সাধারণ জামাতের নেতাকর্মীরা কিন্তু আমাকে তথ্য দিছে যে তাদের নেতারা কিন্তু কাজ করতেছে না, তারা এটা নিয়ে দুঃখ প্রকাশ করতেছে আমার কাছে। আমি যে এই যে নেতাদের যে গাদ্দারি, এই তথ্যগুলো আমি কোত্থেকে পাইছি? সাধারণ জামাতের যারা সমর্থক, হুম। ভোটার, মানে কর্মী সমর্থক, হ্যাঁ, তাদের কাছ থেকে কিন্তু হুম। এটা পাইছি, এই তথ্যগুলো পাইছি। এবং জামাত যে এই ধরনের কাজ করতে পারে, এটা আমি কোনো স্বপ্নেও চিন্তা করি নাই। কারণ আমি ভাবতাম যে তারা তো একটা ইসলামিক ধারণার পলিটিক্স করে, তারা একটা নীতি আদর্শের লোক। কিন্তু আমি দেখলাম যে তারা সাধারণ মানুষ যেরকম সেরকমই, তাদেরও ভিতরে দুঃখ কষ্ট ক্ষোভ আছে, তাদেরও এই নানান রকমের জটিলতা আছে, পারিবারিক হিসাব আছে, মানে নানান রাজনৈতিক ছোট ছোট চাওয়া পাওয়া আছে, একই টাইপের মানুষ, হুম। সেটা আছে। হয়তো আওয়ামী লীগ বিএনপির তুলনায় সেটা কম, কম। কিন্তু আছে। হুম। তো এখন তারা যদি প্রপার ওয়েতে কাজ করতে আমার সঙ্গে, এই আসনটা, এই জোটটা পেতে, কিন্তু সেটা হয় নাই। এখন সেটা হয়নি, সেটা তকদিরে নাই, তো আর কি করা। জয়েল ভাই, আপনি বান্দরবান পাহাড়ে গিয়ে শূকরের মাংস খাইছেন, আপনি কি শূকরের মাংস খান? না, আমি শূকরের মাংস খাই না, কিন্তু এখানে একটা মানে যে ঘটনাটা ঘটছে, বান্দরবানে আমার যাওয়া আসা আছে, আমার ছোটখাটো একটা ব্যবসা আছে। তো সেখানে আমার যে ব্যবসায়িক পার্টনার, তিনি জাতিতে মারমা, হুম। ধর্মীয়ভাবে বৌদ্ধ। আপনি তো ওই বেল্টের মানুষ, আপনি জানেন যে তারা বিড়ালও খায়, হুম। বম জাতি আছে, কুকুর খায়, এবং শূকর খাওয়া খুবই মানে একটা সহজাত ব্যাপার তাদের জন্য। হুম। যেমন আমার বন্ধু আছে গারো সম্প্রদায়ের, আর গারো সম্প্রদায়ের যে বন্ধু, তার বিয়েতে আমি গেছি 2019 সালে। সেখানে তারা ধনী, তাদের বিয়েতে 30-এর উপরে শূকর জবাই করা হয়, 30টার উপরে। আমি 2 দিন ছিলাম সেখানে, দেখা গেলো যে আমি ছবি তুলে দিছি যে এই যে শূকরের এই 2টা আজকে জবাই করা হবে, ছবি দিছি আমি ফেসবুকে। আমার বন্ধুর বিয়েতে আমি গেছি, তো আমাদের জন্য তো বিকল্প রান্না ছিল, হুম। বুঝেন। তবে এখন আমি শূকর খাই নাই, কুকুর খাই নাই, এগুলো আমি খেতে পারবো না। কেন খেতে পারবো না? এটা আমি ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত না। যেমন ধরুন খরগোশ খাওয়া জায়েজ, হুট করে বাংলাদেশের মুসলমান একজন খরগোশ খেতে পারবে না, কারণ ওটা খেয়ে অভ্যস্ত না, রুচি নেই। তবে এটা সত্য যে আমি গুইসাপ খাইছি, আচ্ছা, গুইসাপ খাওয়া কিন্তু জায়েজ, আমি গুইসাপ একবার খাইছি। মানে নির্বাচনের আগে কি এগুলো বলছেন আপনি? জনগণ হ্যাঁ, কি জানতো গুইসাপ আমি খাইতেন? আমি জামাতের নেতৃত্বে যখন আমাকে ধরছে, আচ্ছা, তখন কিন্তু আমি বলছি যে আমি এক ভোট না পেলেও আমি কিন্তু সত্যবাদী মানুষ। হুম, হুম, গুইসাপ খাওয়া কিন্তু জায়েজ আছে, আপনি মনে জানেন। হুম, হুম, নবী খান নাই, হুম। নবীর ওনার রুচিতে আসে নাই, কিন্তু উনি বলছে যে এটা যদি কেউ খায় খেতে পারে। ওনার সাহাবীরা অনেকেই খেয়েছেন, এরকম হাদিস আছে, 3টা হাদিস। আমি এটা ফেসবুকে কিন্তু উল্লেখ করছিলাম যে 3টা হাদিস আছে। এখন কথা হচ্ছে যে ধরেন লোকালে হয় কি, যে আমি যতদিন এলাকায় ছিলাম, আমি খুবই মানে ওই যে মানে আপনি দেখেন বাংলাদেশের গ্রামে প্রাইভেসি নাই, মফস্বলে কোনো প্রাইভেসি নাই, এবং বাঙালিরই নাই। কিন্তু আমি সবসময় আমার প্রাইভেসি মেনটেন করে চলছি। এই কারণে গ্রামের মানুষজন মনে করে যে ও এরকম কেন,
হুম, কারোর সঙ্গে মেশে না কেন? হুম, তো এটা আমি আগে থেকে এরকম ছিলাম না। তো এখন ধরেন আমি তারপর দীর্ঘ প্রায় ২০-২২ বছর তো আমি এলাকায় নাই। হুম, হুম, ২০-২২ বছর আমাকে লোকজন খুব কম দেয়, আমি তো ঈদে যাইতাম, চলে আসতাম ঢাকায়। তো এটাও দেখে নাই, যতটুকু কেউ দেখছে হয়তো ফেসবুকে হঠাৎ করে, আমাকে তো হঠাৎ করে ফেসবুকেও দেখতেছে যে একটা অশ্লীল কবিতা, অ্যান্ড ও তো অশ্লীল কবিতা, এটা তো ওকে বুঝতে গেলে তো আগে কবিতা সম্পর্কে বুঝতে হবে। আপনি তো আরবি কবিতাও পাবেন, হাজার হাজার কবিতা পাবেন ভয়ানক অশ্লীল, আমার চেয়ে বেশি অশ্লীল, আমি তো ওদের কাছ থেকে শিখছি। কিন্তু ও তো বুঝতেছে না। যেমন ধরেন আপনি তাজমহল বানায়, এখন একজন রাজমিস্ত্রিকে ওইটা ব্যাখ্যা করতে পারবে? রাজমিস্ত্রি বানাইছে, কিন্তু ওইটা একটা স্থপতি আছে। And কবিতা, যে লোক কোনোদিন কবিতা সম্পর্কে কিছুই জানে না, সেই কবিতা দিয়ে ব্যাখ্যা করে জাহিদ ফেলতেছে। ভাই, আপনি কি আপনি আপনি আপনার কবিতা মুখস্থ করেন? না, আমার কোনো কবিতা মুখস্থ নাই। এটা আমারও হয়ে ওঠে না। হ্যাঁ, কবিতা নিজের মুখস্থ কবিতায়, নাই। বিশেষ করে নিজের কবিতায় তো মুখস্থ হয়ই হ্যাঁ, না। মুখস্থ হয় না। মানে আপনার কবিতাগুলো তো বিভিন্ন আসলে নানা রকমের বৈশিষ্ট্য দিয়ে হুম। একেবারে সুসজ্জিত। তার মধ্যে সবচেয়ে পাঠকদের একটা ক্লেম হলো যে আপনি অশ্লীল কবিতা লেখেন। পাঠকের দাবি এবং মানুষের সহজাত চিন্তার ফসল হিসেবে হুম। যে মানে কোন কবিতাটা সবচেয়ে বেশি অশ্লীল বলা হয়? কোনো কবিতা অশ্লীল না। আর অশ্লীল বলতে যেটা ধরেন, আমি তো কোনো শব্দ বানাই নাই, এই শব্দগুলো তো এই সোসাইটির মধ্যেই ছিল। যে লোকটা অশ্লীল বলতেছে, ওর বাবা, ওর দাদা এবং ও ওই শব্দগুলো উচ্চারণ করে, হুম, ওদের থেকে আমি শব্দটা পাইছি। তো এখন কথা হচ্ছে যে ধরেন এই যে অশ্লীল বলে, ধরেন আমার একটা কবিতার বই 40টা কবিতা আছে, ওখানে এফ ওয়ার্ড বা চ বর্গ হয়তো একটা দুইটা আছে। হুম, ওখানে তো আমার নবীকে উপজীব্য করেও কবিতা আছে, হুম, কোরআন শরীফকে উপজীব্য করে কবিতা আছে, সেগুলো কিন্তু ভাইরাল হলো না। ধরেন আজকের যুগের কোনো এই বাংলাদেশের কোনো কবি নবীকে নিয়ে কবিতা লিখলে সে হবে মৌলবাদী। হুম। আপনি দেখান তো, আমি ছাড়া, তারপর আমাদের হাসান রুবায়েত, এরকম দু একজন লোক ছাড়া নবীকে নিয়ে কেউ কবিতা লিখছে? কেউ লেখে নাই, পাবেন না আপনি। তো বড় কবিদেরও পাবেন না, ইয়াং কবিদেরও পাবেন না, ওনারা লেখেন না। ইসলামকে টোটালি বাদ দিয়ে দেন, যে এটা ইসলাম মানেই হচ্ছে একটা ব্যাকডেটেড বিষয়। কিন্তু আমরা তো রিস্ক নিয়ে লিখছি এটা, আমরা তো মৌলবাদী। আমাদের তো দীর্ঘদিন ধরে ঢাকা শহরে আমাদেরকে জামাত শিবির বলা হয়েছে, হুম, আমি ক্ষমতা থাকাকালে আমরা তো এই রিস্কটা নিয়ে লিখছি। তো এখন ধরেন প্রথম বইয়ের একটা কবিতা আমি দেখাই, যে অশ্লীলতা রাষ্ট্রবিরোধী কিভাবে, রাষ্ট্রবিরোধী গীটার। গীটার থেকে একটা কবিতা দেখাই। দেখেন, কবিতাটার নাম ছিল অসুস্থ ইন্ডাস্ট্রি। সেখানে আমি লিখছি যে এপাশ ফিরলে জীবনের চোদন, ওপাশ ফিরলে শিল্পের, সোজা হয়ে শুয়ে দেখলাম কাজ হয় না, পৃথিবী এক অসুস্থ ইন্ডাস্ট্রি, আমরা তার উৎপাদিত বিষাদ। আপনি কবিতাটার মিনিং পড়বেন। এখন আমি প্রথম লাইনে লিখছি এপাশ ফিরলে জীবনের চোদন, আপনি এর এর বিকল্প একটা শব্দ আমাকে দেন, আমি ওইটা বসাইতে চাই যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, আমি পাই নাই। এবং ওইটার মর্মার্থ আমি বোঝাবে। এটা 13 সালের বইয়ে আছে, হুম, এই কবিতা আমি লিখছি আরো আগে, 8-9 সালের দিকে, 13 সালের বই আছে। এই এই যে প্রায় 20 বছর, এই 20 বছরও আমি এইটার একটা আলাদা শব্দ তৈরি করতে পারি না। যে এই চোদন শব্দটা, এই চোদন মানে কিন্তু সেক্স না। কিন্তু যেই লোকটা কোনোদিন ওই সম্পর্কে জানেই না, ভাষাগত কোনো জ্ঞান নাই, কবিতার পঠন কিছুই জানে না, হুম, হুম, সে এটাকে অশ্লীল ধরে বসে আছে। হুম, হুম। এটা যদি অশ্লীল হয়, তাই তো ওর অশ্লীলতার ভিতর থেকে ওর জন্ম হয়েছে। আমাকে অনেকে বলে যে চটি কবি, আরে তোর বাপ আর তোর মা যদি চটি কর্ম না করতো, তোর তো জন্মই হইতো না। এটা তো কোনো খারাপ বিষয় না, লাইফে যৌনতা তো কোনো খারাপ বিষয় না। এটা খারাপ বিষয় হতে পারে যে তুমি যদি, তোমার ওয়াইফ আছে, সেটা যদি তুমি বিবাহ বহির্ভূত সম্পর্ক করো, খারাপ, সেটা খারাপ হইতে পারে, সেটাকে অশ্লীল বল। তুই পরকীয়াকে অশ্লীল বল, অন্যান্য যে বিষয়গুলো সেটা অশ্লীল বল। ধরেন আমি একটা কবিতা লিখছি, এক লাইনে, প্রেমিকা ছাড়া কাউরে চুদি না, স্ট্রেট কাট কথা বলছি। এই চুদি মানে অরিজিনাল চুদি না। তারপরেও যদি আপনি ধরে নেন যে ঠিক আছে এইটাই, হুম। এখন ধরেন আমি মানে এক- ডোন্ট কেয়ার। এখন ডোন্ট ইয়েস, এখন যদি হুম। এই কবিতাকে মানুষ খারাপ বলতেছে, তাহলে আমি যদি বলি প্রেমিকা ছাড়াও আমি আরো 10 জনকে চুদি, তাহলে কি আমি ভালো কবি? আমি তো একটা একগামী হিসেবে আমি কথাটা লিখলাম যে প্রেমিকা ছাড়া কাউরে চুদি, এটা ডোন্ট কেয়ার। আপনি এটাকে বলতেছেন অশ্লীল, এটা তো অশ্লীল না। হুম। এটা হচ্ছে তোমার মস্তিষ্কই এখনো বিকশিত হয় নাই। তো এই ধরনের কিছু বিষয় আছে। কিন্তু মানে আপনি দেখবেন আমার বক্তব্য, আমি কি বলতে চাইতেছি সেইটা, হুম। আপনি ইনার বক্তব্য দেখবেন, আপনি সেটা না দেখে আপনি যে বাহ্যিক দিকটা দেখে হচ্ছে আপনি এটা নিয়ে হচ্ছে একটা বিতর্ক করতেছেন। আপনার আরেকটা মানে অসাধারণ কবিতা আছে যে আপনি কোথাও বলেছেন, স্ত্রীর স্তনের সৌন্দর্য চুরি করে নিয়ে মোল্লারা মসজিদের গম্বুজ বানিয়েছে। আচ্ছা এই টাইপের একটা কবিতা হ্যাঁ। আমি পড়েছিলাম। আচ্ছা, এই চিন্তাটা আমার বেসিক্যালি মৌলিক চিন্তা না। হুম, এই চিন্তাটা পৃথিবীতে হুম, আরো আগে অনেক আরো হুম, অনেক হুম। লেখকরা লিখেছে। এখন কথা এরকম হচ্ছে এরকম এরকম কবিতা আরবি এই যে- সাহিত্যের মধ্যে প্রচুর, প্রচুর। যেমন আদহাম সরকাওয়ির হ্যাঁ, কবিতা হ্যাঁ, আছে। হ্যাঁ, আমি আপনি, এখন একটা জিনিস দেখাই, এই যে বিশেষ গম্বুজটা, করে। এখানে মসজিদ না দিয়ে আমি এবাদতখানাও দিতে পারি। এবাদতখানা মানে তার মসজিদ হয় না, অন্য ধর্মেরটা হতে পারে। হুম। এই গম্বুজটা কি প্রথম? উপাসনালয় বলতে আচ্ছা, পারেন। এই গম্বুজটা কি মুসলমানদেরই প্রথম, না মুসলমানদের আগেও আছে? গম্বুজটা মুসলমানরা বানাই নাই, গম্বুজ তো মুসলমান ধর্মের আগের থেকেও আছে, আগে থেকে আছে না? তো এখন ধরেন আপনি যদি স্থাপত্য কলা নিয়েও পড়েন, সেখানেও মানে যে কোনো জ্ঞান তো আর এক জায়গা থেকে না এক জায়গা থেকে আসে। স্তনের আকৃতি থেকে যদি কেউ বলে যে গম্বুজের আকৃতি, আপনি যদি চিন্তা করতে করতে যান, এটা হতে পারে। হুম, হুম, যেমন ধরেন
আপনি প্লেন আবিষ্কার নিয়ে আমি একটা কথা বলি, ধরেন প্লেন আবিষ্কার নিয়ে মানুষের তো প্রথম কল্পনা, তারপরে সেটা প্র্যাকটিক্যালি আসে। যেমন ধরেন আমরা ছোটবেলায় একটা রূপকথা পড়ছি গ্রিসের, ইকারুস এবং দাইদালুসের, যে মোমের পাখা বানায় যে উড়ে যায় পিতা এবং পুত্র, এবং মোমের পাখা যে গলে যায়, এই যে ওড়ার গল্প, এটা কিন্তু পৃথিবীর প্রথম ওড়ার গল্প মানুষের। এরপরে দেখেন যে ভিঞ্চি হয়তো এই উড়ার গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি একটা প্লেনের ডিজাইন করলেন, সেটা জার্মানির একজন বিজ্ঞানী অটো লিলিয়েনথেন তিনি উড়ার কৌশল আবিষ্কার করলেন। তারপরে এসে রাইট ভ্রাতাদ্বয় তারা এই অটো লিলিয়েনথেনের বই জার্মান ভাষা শিখে সেটা পড়ে সেই সূত্র দিয়ে পরে তারা আবার প্লেন আবিষ্কার করলেন। না, বাগদাদেও হয়েছিল তাহলে- মাঝে হইতে পারে, কিন্তু দেখেন তাই, আব্বাস ইবনে ফিরনাস। আচ্ছা তাহলে দেখেন আপনি ছিল কোথায় ইকারুস এবং দাইদালুসের কল্পনায়, তারপরে সেটা আসলে রাইট ভ্রাতাদ্বয়ের কাছে নানান বর্গ ঘুরে। তো তেমনি আপনি এই যে গম্বুজের আকৃতিটা, গম্বুজ মানে মসজিদ না, গম্বুজ মসজিদের অনেক আগ থেকেও ছিল। এই আকৃতিটা কোত্থেকে আসছে? স্তনের আকৃতি থেকে আসতেই পারে, এটা একটা চিন্তা। তো এরকম এটা তারপর বলতেছে এটা আমার মৌলিক চিন্তা না, এটা আরবি কবিতাতেই আছে। আদাম শের কবির আছে, এরকম প্রচুর কবিতা আছে। তারপরে আরবি কবিতাতে একটা কবিতার মানে স্বয়ম্ভু না, সে সবকিছু বিভিন্ন জায়গা থেকে, তার পঠনের জায়গা থেকে, তার চিন্তার জায়গা থেকে, তার দেখার জায়গা থেকে সে আরোহণ করে। বাংলা সাহিত্যের মধ্যে তো আপনার শুধু মাদক নিয়ে কবিতা এরকম তো কোনো মানে একটা সিলসিলা, একটা ধারা নাই, কিন্তু আরবি সাহিত্যে আছে যেটাকে খামরিয়াত বলে, খামরিয়াত আবু নওয়াসের, শুধু মাদক নিয়েই কবিতা, এর বাইরে আর কি। আমাদের নবী যখন ছিল, বা নবী যখন আগের যুগ, প্রাক ইসলামিক যুগ, আরবকে তো বলাই হচ্ছে কবিদের দেশ। এরপরে সেটা আসলো তেল, সোনা এবং অন্যান্য সম্পদ, এই তো রিসেন্টের ঘটনা। তার আগে তো আরব কবিদের দেশই ছিল। আরবের প্রত্যেকটা গোত্রে গোত্রে কবি, এবং খুবই সম্মানিত তারা। কাবা শরীফে তো আপনি তো জানেনই যে কাবা শরীফের দেয়ালে, কাবা শরীফের দেয়ালে হচ্ছে কবিতা টানানো থাকতো, যে কাজ বেলায় একজন শ্রেষ্ঠ কবির কবিতা টানানো হতো। তাদের কবিতা শুরু হইতো প্রেমিকার বন্দনা দিয়ে। এবং আপনি অধিকাংশ মানে আপনি ইমরুল কায়েসে দেখেন, ইমরুল কায়েস যে পরিমাণ, আমরা প্রচলিত অশ্লীলতায় ধরি, ইমরুল কায়েস যে পরিমাণ অশ্লীল, তার 2% তো আমি না, আমি এবার বলতে পারতাম, এত বললাম না। ইমরুল কায়েস যে পরিমাণ অশ্লীল, তার 2% অশ্লীল আমি না। তাহলে আপনি আমারে বলতেছেন অশ্লীল? আমাদের বাংলা সাহিত্যে আপনি যদি জাস্ট পদ্মাবতী, আলাওলের পদ্মাবতী, এটার বয়স হচ্ছে 400 বছর, আপনি আলাওলের পদ্মাবতীর যে শরীরের বর্ণনা যে আছে, ওইটাই তো আমি করতে পারি নাই। না জামিল ভাই, এখানে ব্যাপারটা মনে করেন ইমরুল কায়েসকে আপনি ডিমোরালাইজ করতে পারেন যদি, কারণ আপনি বলতে পারেন যুক্তি হিসেবে যে তিনি রাসূল ইসলামের আগে ছিলেন, জাহিলি যুগের কবি ছিলেন, সুতরাং ওইটা হইতেই পারে। না কিন্তু মানে হইতেই পারে, জাহিলি যুগে তো ছিল, ইসলাম আসার পরে হইছে কিনা? হ্যাঁ, ইসলাম আসার পরে হইছে, হবে না কেন? এটা তো একটা ন্যাচারাল বিষয়। যেমন আপনি যদি আব্বাসীয় খেলাফত বা আব্বাসীয় যুগ এবং উমাইয়া যুগে যদি দেখেন, বিশেষ করে যেমন একজন কবির নাম বলি, যে উমর ইবনে আবি রাবিয়া, তিনার ধারে কাছে আপনি নাই, অশ্লীলতা যেটাকে বলে, আমি সেটাই বলতেছি। উমর ইবনে আবি রাবিয়া মুসলমান ছিলেন। জীবনের কোনো অংশকে, জীবনের কোনো অংশ অশ্লীল হতে পারে না, জীবনের কোনো অংশ অশ্লীল হতে পারে না। অশ্লীল হলে আমাদের জন্ম অশ্লীলতার ভিতর দিয়ে, এটা কোনোদিন অশ্লীল ঘটনা না। সেটাই আপনি আমাদের নবী কি মানে ধরেন যৌনতার সমাধান দিতেন না? নবী তো নারীরা কিন্তু নবীর কাছে কোনো শরম পেতেন না, নবীর কাছে কিন্তু তারা সবকিছু বলতেন, পুরুষরা যেমন বলতেন নবীরাও বলতেন, নারীরাও বলতেন। সেই সমস্ত বিষয়ের সমাধান মাসালা কি নবী দিতেন না? করে নিতেন। তাইলে তো এই যৌনতা, আপনি এটা একটা খুবই ন্যাচারাল বিষয়, এবং আমাদের জন্মের সঙ্গে যেটা জড়িত, সেইটাকে আপনি অশ্লীল, সেটাকে আপনি খারাপ দৃষ্টিতে দেখতে পারেন না। আপনি খারাপ তো আপনার মনে, আপনি যে কি করতেছেন আপনি জানেন। আপনি যদি মানুষ হিসেবে অসৎ হন, মানুষ হিসেবে খারাপ হন, সেইটাকে আপনি অশ্লীল বলতে পারেন যে সেইটা খারাপ, তো সেটা তো না। তো সেই জায়গা থেকে মানুষ মিসরিডিং করে। আর যারা আসলে কবিতার পাঠক তো খুব কম, আমি চাই যে আমার কবিতা পড়ুক 200 মানুষ বাংলাদেশে। আচ্ছা, কিন্তু যখন ওইটা আপনি ফেসবুকে দিবেন বা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি যে কবিতার সঙ্গে সম্পর্ক নাই, সে ওইটা পড়ে ফেলে, পড়ে ফেললে কি হয়? পড়ে ফেললে যেটা হয় যে তখন তার ওইটা মস্তিষ্কে অনেক সময় আঘাত লাগে, এবং আমি তো আঘাতই লাগাইতে চাই, কারণ লেখক হিসেবে আমার কাজ কি? লেখক হিসেবে তো আপনি চান যে আরেকজনের মস্তিষ্কে আঘাত করুন, একটা বক্তব্য ইনজেক্ট করে যান। যেটা দেখেন যে রবীন্দ্রনাথকে দিয়ে বলি একটু, এই যে রবীন্দ্রনাথ এত আগে লিখিত হয়ে গেছে, এবং সেটা কিন্তু এরকম এক ধরনের ভিক্টোরিয়ান যুগের তো এই যে এই ধরনের কোনো অশ্লীলতা পাবেন না, কিন্তু তার কিছু রাজনীতি ছিল। দেখবেন যে এখনো কিন্তু তাকে নিয়ে তুমুল বিতর্ক, তার জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না। তারপরে পাকিস্তান টুডে দেখেন, তার গান এখানে গীত হবে কি হবে না। এখনো কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানের পরেও কিন্তু তারা নিয়ে বিতর্ক আছে। তো কবির নিয়তই তো এরকম, কবি মরে যাবে কিন্তু তার ভিতর মানে সে তো কাজ করতে থাকবে শত শত বছর। এই যে আল মাহমুদকে নিয়ে দেখেন, আল মাহমুদ
নিঃসন্দেহে বাংলা ভাষার জীবনানন্দ পরবর্তী সবচেয়ে বড় কবি। হুম। কিন্তু আওয়ামী জুলুমবাজের সময় তার লাশের কবরও কিন্তু ঢাকাতে দিতে দেওয়া হয় নাই। আপনি এটা খেয়াল করছেন তো মনে হয়, দেওয়া আমি হয় নাই। এটা নিয়ে একটা কিন্তু আপনি তার লাশ যদি কবর নাও দিতে দিতেন, হুম। তার লাশ যদি বঙ্গোপসাগরে ভাসায়ও দিতেন, তাইলে কি আল মাহমুদ নাই হয়ে যেত? এটা নিয়ে আমি লিখছি, যেমন গত কিছুদিন আগে আমাদের যখন প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন হলো, তখন শোক প্রস্তাবনা যেগুলো আনতেছিল, হ্যাঁ, আল মাহমুদের শোক প্রস্তাবনা আপনি দিছিল। না, তাই না? ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোক প্রস্তাবনা আনছে, এবং আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আল আলমগীর, মাহমুদের একটা কবিতা পড়ছে। তিনি আল মাহমুদের কবিতা পড়ে খালেদা জিয়ার পক্ষে শোকের হুম। আবহ তৈরি করলেন, কিন্তু খোদ আল মাহমুদকে ওখানে উল্লেখ করা হইল না, আচ্ছা। মানে শোক প্রস্তাব বইয়ে তার নামটা প্রস্তাবনা করা হলো না। এটা নিয়ে আমি লিখেছি বিস্তারিত এবং প্রতিবাদ লিখেছি। আর অনেক রাজনীতি তাদের পক্ষে বিপক্ষের মানুষ সবাইকে আনা হয়েছে। কবির নিয়তিতে কিছু খারাপই থাকে, কিছু ইনজাস্টিস থাকে, হ্যাঁ, এটা মেনে নিতে হয়। কিন্তু আখেরে কবির কোনো ক্ষতি হয় না, আখেরে কবির কোনো লস নাই। সে এই জাতির কাছে, ধরেন আপনি আল মাহমুদকে রাজাকার বলা হয়েছে না, এখন আপনি দেখেন আল মাহমুদকে বলা হয়েছে, আপনার ফররুখকে বলা হয়েছে। আচ্ছা, এখন আপনি দেখেন ফররুখ তো এমনিও পাকিস্তান বন্দী ছিলেন, পাকিস্তান প্রতি থাকা তো অপরাধ না। অপরাধ না। আচ্ছা, আল মাহমুদের আপনি ধরেন শেখ মুজিবও তো পাকিস্তান বন্দী আচ্ছা, ছিলেন, হ্যাঁ, নাকি না? হ্যাঁ, অবশ্যই ছিলেন। আমি বলি এই বিষয়ে আমরা বলবো, জামাতের বিষয়ে, জামাতের যে পাকিস্তান সমর্থন। দেখেন আল মাহমুদ, আপনি ভাষা আন্দোলনের সময় বা 21শে ফেব্রুয়ারি যখন আসবে, আল মাহমুদের চেয়ে ভালো কবিতা আর কে লিখছে ওই বিষয়ে? ফেব্রুয়ারি 21 তারিখ দুপুরবেলা এর চেয়ে ভালো কবিতা পাবেন না আপনি। বাংলাদেশ নিয়ে যে নোলক, আপনি তাহলে একজন রাজাকার যদি এরকম ভালো কবিতা এইটা লেখে বাংলাদেশের পক্ষে, তাহলে তো আমার রাজাকারই বেশি দরকার। আপনি তো যাদেরকে মুক্তিযোদ্ধা বলতেছেন বা মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেছেন, কই তাদের এরকম জিনিস দেন নাই তো। তো একজন, এটা ভালো দৃষ্টান্ত না, একজন গ্রেট কবিকে আপনি যে জায়গায় রাখা উচিত আপনি রাখবেন তার মাথার উপরে, আপনি তারে দিচ্ছেন পায়ের, তার কবরটা পর্যন্ত দিতে দেন না। এটা খুবই হাসিনার, এটা একটা মানে খুবই বাজে দিক ছিল। এই তার, সে তো আসলে একটু মানে গ্রাম্য, একটু নোংরা টাইপের, মানে ছোট ছোট মানে কি বলে, হিংসা সে জারি রাখতো। এটা তার একদম কুটনা স্বভাবের কিছু বাংলা সিনেমার নারী আছে এই টাইপের, হাসিনা এই টাইপের মহিলা, এই কাজগুলো সে করছে, এগুলো না করলেও সে পারতো। এবং লেখকদের সঙ্গে তার এই কাজটা করা উচিত হয় না, যারা চিন্তাশীল মানুষ তাদের সঙ্গে এই কাজটা সে করছে। আপনি আবার দেখেন যে ধরেন আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে, এটা হয়তো এই আমলেও হবে বা হয়, সোনা রেখে আপনি সোনার মতো দেখতে যে তাদেরকে বেশি সম্মান দেন। যেমন আমি উদাহরণ দিই, আল মাহমুদকে দিই, আল মাহমুদকে আপনি স্বাধীনতা পদক কিন্তু দেন নাই। এর চেয়ে গ্রেট কবি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আর নাই, মানে জীবনানন্দ দাশ পরবর্তী সময় আর নাই, শামসুর রহমানও নাই। এখন আপনি দেখেন তারে দেন নাই, কিন্তু আপনি ধরেন ডক্টর আনিসুজ্জামানকে স্বাধীনতা তো দিছেনি, ভারতের থেকে পদ্মশ্রী এনে দিছেন। এখন বলেন এই যে লোকটা যে মারা গেছে, এই আনিসুজ্জামানের কি কাজ আছে যে থাকবে দুনিয়ায়? আল মাহমুদের একটা লাইনের কাছে উনি আর থাকবে না। আল মাহমুদের একটা লাইন, একটা কবিতা লাইনের কাছে উনি কোনোদিন উঠে আসতে পারবেন। কিন্তু আপনি তো এই কাজগুলো করেন, আপনি দিয়ে দিচ্ছেন মানে জেড গ্রেডের একজনকে নিয়ে এসে আপনি আরো বলি, যেমন ধরেন বারি সিদ্দিকী, একজন বংশীবাদক, একজন সুরকার, একজন গায়ক, অন্য লেখকের গানও গাইছে, কিন্তু সে মৌলিক গায়কও। আপনি তাকে কিছুই দিচ্ছেন না। আপনি রেজনা চৌধুরীর বন্যার এনে স্বাধীনতা পদক দিচ্ছেন। এই রেজনা চৌধুরী বন্যার একটা মৌলিক গান নাই, সে একটা সুর করে নাই, সে গাইছে রবীন্দ্রনাথের গান, এবং রবীন্দ্রনাথের যে গান গাইছে সেই গানের সুর রবীন্দ্রনাথই করছে। এবং রেজনা চৌধুরী বন্যার গাওয়ার আগে ওই গান আরো শত শত শিল্পী গাইছে। তারপর রেজনা চৌধুরী বন্যা কিন্তু একটা রিমেক শিল্পী, কিন্তু আপনি তাকে রিমেক শিল্পী বলতেছেন না। কারণ আপনি যদি এখন জেমসের একটা গান তো এটাকে আপনাকে রিমেক শিল্পী বলবো না? তো রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে এটা বলতেছেন না কেন? রেজনা চৌধুরী কি সুর করছে? করে নাই। সে কি গানটা লিখে নাই। সে তো মৌলিক ক্রিয়েটরই না, সে তো পারফর্মার। সে রবীন্দ্রনাথের গান গাইছে, যেই গান রবীন্দ্রনাথ সুর করছে এবং ওনার আগে আরো অনেকে গাইছে। আপনি একজন পারফর্মারকে দিতেছেন হচ্ছে স্বাধীনতা পদক, কিন্তু আপনি একজন ক্রিয়েটরকে কিছুই দিতেছেন না। তো রাষ্ট্র তো ইনজাস্টিস করতেছে। আপনি আগে মৌলিক ক্রিয়েটরকে ধরেন, তারপরে হচ্ছে সালাম আলা দেন। আগে আপনি গুণীর কদর করেন, তারপরে আপনি আগে কবিকে দিতেছেন না হচ্ছে সম্মান, আপনি দিতেছেন আবৃত্তি শিল্পীকে। এটা হইল নাকি? এই যে পলিটিক্যাল যে ঢামাডোল, এটার মধ্যে তো আমরা খুবই একেবারে ডুবে গেছি, ঠিক আছে? আপনার কি কখনো মনে হয় যে, আমারও মনে হয় মাঝে মাঝে, যে সবকিছু বাদ দিয়া আবার পড়াশোনা কইরা আবার লেখালেখি করি বেশি বেশি, আবার কবিতার বই বের হোক প্রতি বছর, তারপরে গল্প বের হোক, উপন্যাস বের হোক, এগুলোর মধ্যেই থাকি। তো রাজনীতি আসলে মানুষকে একটা জায়গায় নিয়ে যায় ঠিক,
কিন্তু আবার একটা জায়গায় যে আপনার হারিয়ে যাবেন। বাংলাদেশের আপনারা যদি বলতে বলি যে গত 10 বছর আগে অর্থমন্ত্রী কে ছিল, আপনি বলতেও পারবেন না। আপনার এলাকার হয়তোবা আপনার ঘরের পাশেও একজন মন্ত্রী ছিলেন গত 20 বছর আগে, আপনিও ছিলেন না, আপনার ভাইয়ে ছিলেন না, আপনার চাচারা ছিলেন না, হয়তো অনেক বছর আগে ছিলেন। কিন্তু আপনার পাশে যদি আল মাহমুদ থাকে, আপনার পাশে যদি ফররুক থাকে, জসিমউদ্দিন থাকে, এবং সেই জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ আজকে থেকে আরো 200 বছর বেঁচে থাকবে, তো আল মাহমুদ আরো 500 বছর প্রাসঙ্গিক থাকবে বাংলা সাহিত্যে এবং বাংলাদেশে, বেশিও থাকতে পারে। বেশিও থাকতে পারে। কাজী নজরুল আরো 1000 বছর বেঁচে থাকবে। তো আপনার কাছে কি মনে হয় না এই সমস্ত রাজনীতি সবকিছু বাদ দিয়ে আবার সেই সাহিত্যের জগতে? অবশ্যই আমি যখন ভোটের যে সময়টা, নির্বাচনী প্রচারণার সময়, ওই সময় ধরেন আমি ফজরের নামাজ পড়ে জনসংযোগে বেরোতাম, তো তখন যখন রাতে ফিরতাম 11টা-12টার দিকে, মানে এত পরিশ্রান্ত থাকতাম, কিন্তু আমার মনে হতো যে আমি এই কাজটা কেন করতেছি। তখন একটা উন্মাদনাও ছিল, কারণ অনেক জনগণ আমার উপর নির্ভর করতেছে, ভালোবাসতেছে। এখন ধরেন আমি এত ভোট পাইছি, এই জনগণ তো আমার প্রতি আস্থা রাখছে, কিন্তু আমার মনে হয় যে আমি মানে এটা আমার উচিতই হয় এই পদ্ধতিতে আসা। কারণ হচ্ছে যে আমার যে কাজটা, আমার একটা ধ্যানের জীবন ছিল। আমি কিন্তু বক্তব্যে বলছি যে আমি এমপি হলে আমার লস, আমি আমার ক্ষতি করে এই জায়গায় আসছি, আমার ধ্যানের জীবনটা নষ্ট হয়েছে, আমার পড়াশোনা, আমার লেখালেখি। কারণ আর যেটা বলতেছেন যে চেনাচিনির যে বিষয়টা, দীর্ঘদিন টাকা, ওই বিষয়ে কোনো ইয়া নাই, কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষের জন্য কাজ করা। ধর আমি সাহিত্য দিয়ে যে প্রক্রিয়াতে কাজ করতাম, এটা খুব স্লো একটা কাজ, কিন্তু এটার একটা আলাদা আছে। তো এখন ধরেন আমি সাহিত্য যে করতাম, এটাই তো আমার প্রথম প্রেম, এটাকে আমি সবচেয়ে বেশি এবং এমনকি পলিটিক্সের চেয়েও এটা আমি গুরুত্বপূর্ণ মনে করি এবং ওন করি। তো সেই জায়গা থেকে আমার সবসময় মনে হয় যে আমি আমার নিজের ক্ষতি করে এই যে 1.5-2 বছর পলিটিক্সে করলাম, এটা আমার নিজের ক্ষতি হয়েছে। এবং এই নিজের ক্ষতি হচ্ছে যে আর্থিক ক্ষতির বিষয় না, এই নিজের ক্ষতি হয়েছে যে আমার নিজের যে সময়, এই যে পড়াশোনা, এই 2 বছরে আমি অনেক কিছু পড়তে পারতাম, অনেক কিছু চিন্তা করতে পারতাম, অনেক কিছু লিখতে পারতাম, সেটা কিছুই হয় নাই। তো ফলে আমি নতুন করে আবার প্রস্তুতি নিচ্ছি যে এখন তো হুট করে যে রাজনীতি থেকে বেরোয় আসবে, এটা উচিত হবে না, কারণ এত মানুষের আমি এটা সম্ভব না, এটা সম্ভব না। তো সেই জায়গা থেকে এই দুটোকে কিভাবে একসঙ্গে অ্যাকুমুলেটেড করে আমি এটা করতে পারি, সেই বিষয়ে আমার 3টা বই প্রসেসিং এ আছে, প্রক্রিয়াধীন আছে, আমি কোনোভাবে হাত দিতে পারতেছি না। মানে আপনারও নিশ্চয় অনেকগুলো বই লেখা, এর মধ্যে সাহিত্য পাতা এলোমেলো, মানে সব চিন্তায় আছে, লিখবো। হ্যাঁ, আমি একটা ইন্টারেস্টিং কবিতার বই লিখতেছি, বইয়ের নামটা বলি, সেটা হচ্ছে প্লিজ কবিতার বই, বামপন্থী নেতার বউ কবির ভেগে যায় কবির সঙ্গে, বামপন্থী নেতার বউ ভেগে যায় কবির সঙ্গে। আচ্ছা আচ্ছা, কবিতার বই লিখতেছি, বামপন্থী ভাইরা আবার গালি দিয়েন না। তো এরকম একটা কবিতার বই লিখতেছি। আরেকটা কবিতার বই আমার লেখা আছে, মানে এটা একটু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে যে যদি তুই কবি হোস তবে তুই ধাক্কা খা সংবিধানের সাথে। এটা 18 সাল থেকে এই কবিতাটা লিখতেছিলাম। তো এটা করার ইচ্ছা আছে। তো এর পাশাপাশি আমার আরেকটা ইচ্ছা আছে যে আমি একটা বাংলাদেশের পলিটিক্যাল জার্নাল সম্পাদনা করব। পলিটিক্যাল জার্নাল বাংলাদেশে আসলে ওই অর্থে ভালো মানের পলিটিক্যাল জার্নাল আমি দেখি নাই। আমার মনে হয় যে এটার দরকার আছে বাংলাদেশে, এটা করার একটা ইচ্ছা আছে। তো সবচেয়ে বড় কথা সময় এখন নাই। আপনি প্রতিদিন, এই যে আমি ফোন সাইলেন্ট করে রাখছি, মানে হারা প্রার্থীর কাছে যে মানুষ এত ফোন দেয়, এবং দ্বিতীয়ত আমার আসন বাদ দিয়ে আমার পার্শ্ববর্তী আসন থেকেও ফোন আসে, আজকেও আসছে, এই নানান সমস্যা পড়ে আমি হারা প্রার্থীর কতটুকু সমাধান করতে পারি, তবে আমি আন্তরিকভাবে যতটুকু পারি চেষ্টা করি। কিন্তু এটা হারা প্রার্থীর কাছে, আমার এলাকার যদি কেউ শুনে থাকেন ভাই, আপনারা যে প্রার্থী জিতছে তাদের কাছে ফোন দিয়েন, শুধু হারা প্রার্থীর কাছে ফোন দিয়েন না। আজকে হেরেছেন, কিন্তু আগামীকাল কিন্তু জিততেও পারেন। সেটা জেতার জন্য তো, জিতার জন্যই মূলত হেরেছেন আপনি তো 3 নম্বর, 5 নম্বর, 10 নম্বর হন নাই, আপনি তো 2 নম্বর হয়ে হেরেছেন। 2 নম্বর হলো ভোটের ব্যবধান অনেক, বিএনপি অনেক ভোট পাইছে ওখানে, কিছু ভোট হচ্ছে আবার একটু ইয়া করে নিছে ওনারা। আপনি কয় ভোট পেয়েছেন? আমি পাইছি 67,200। 67,000, মানে বুঝতে পেরেছেন আপনি প্রায় 70 এর কাছাকাছি। 70,000 মানুষ আপনাকে পছন্দ করেছে। এর পাশাপাশি হচ্ছে আমার ওখানে যেটা হয়েছে যে এবার কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে। সুষ্ঠু বলতে যে ভোট কারচুপি হয় নাই দৃশ্যমান, কিন্তু আপনার নেতারাই তো ইঞ্জিনিয়ার। আমি বলি না, কিছু আসনে ভোট কারচুপি হয়েছে। যেমন আমার যে আসনটা, সেই আসনে কিন্তু ভোট কারচুপি হয়েছে। আমি নিজে আমি লাইভ করছি এবং অনেকগুলো আসনে গেছি, এবং আমি আর্মিকে বলছি, আনসার সদস্য আমার কাছে স্বীকার করছে যে ভোট কারচুপি হয়েছে। আমার পিতা, মানে আমি ক্যান্ডিডেটের পিতা, আমার বাবা কিন্তু ভোট দিতে পারে নাই। সে যখন দুপুরে ভোট দিতে গেছে, দেখে তার ভোট হয়ে গেছে। আরো অন্য ভোটাররা ভোট দিতে পারে না, সেগুলোর ভিডিও মিডিয়াতে আছে। তো এইরকম ঘটনা ঘটছে ভোটের। আমার তো 3টা উপজেলা, একদিকে আমি ওয়ান ম্যান আর্মি, একদিকে যদি যাই আর্মি নিয়ে, আর একদিকে ভোট কাটা শুরু হয়। এই ভোটটা বিএনপি আতঙ্কে কেটে ফেলছে, যে যদি তাদের বিদ্রোহী প্রার্থী ছিল, যদি মাঝখান থেকে শাপলাকলি বের হয়ে যায়, এটা ঝামেলা হবে, সেই জায়গা থেকে তারা ভোটটা কেটে ফেলছে। ভোটটা না কাটলে হয়তো তারা জিততো, কিন্তু তারা ভোটটা কাটছে। এটা ভোটটা সুষ্ঠু হয় না ওখানে। আর বাকি আসনগুলোতেও মোটামুটি সুষ্ঠু হইলেও
ভোটের তো একটা ইঞ্জিনিয়ারিং হয়েছেই, আমাদের তো নেতৃবৃন্দরা বলছে যে বুকে পাথর চাপা দিয়ে দেশের জন্য মেনে নিলাম ফলাফল, কিন্তু ফলাফল নিয়ে আমাদের ভিন্ন পর্যবেক্ষণ আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরেন বাংলাদেশের ভোটের ক্ষেত্রে জিতার ক্ষেত্রে তো শুধু জনগণের ভোটই একমাত্র বিষয় না, আরো অনেক ইঞ্জিনিয়ারিং, আরো অনেক অনেক ক্যালকুলেশন, ডিপ স্টেট বলা হয়, ডিপ স্টেটেরও অনেক মেকানিজম থাকে। তো সেই সমস্ত বিষয়গুলো আমরা নির্বাচনের আগ পর্যন্ত, এমনকি ধরেন 8-9 দিন আগ পর্যন্ত আমরা ভাবছিলাম যে জামাত জোট ক্ষমতায় যাবে, জামাত এনসিপি জোট। 4 দিন আগে, নির্বাচনের 4 দিন আগে আমি একটা অসমর্থিত সূত্রে, আমি বলছি অসমর্থিত সূত্রে আমি জানতে পারি যে জামাত জোট ক্ষমতায় যাবে না। জামাত 70 থেকে 80টা সিট পাবে, এনসিপি 7টা সিট পাবে, 7টা, এভাবে বলা হয়েছিল। এবং 2 দিন আগে, নির্বাচনের 2 দিন আগে আমার যে নিজস্ব পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ দিয়ে আমি বুঝতে পারি যে ব্যাপারটা সত্য। 7টা বলছে, তার মানে 6টা ছয়টা পাইছে, হয়েছে। এত কাছাকাছি। এত কাছাকাছি। জামাতকে একটা কথা বলছিলাম যে আমার মাথায় টুপি দিয়েন না, কারণ মুসলমান হলে টুপি পড়তে হবে বাধ্যতামূলক নয়। আপনারা যারা দীর্ঘদিন ধরে টুপি পরেন তারা তো পরেনি, মানুষ ওইভাবে দেখে অভ্যস্ত, কিন্তু আমরা পড়ি, টুপি পড়ি নামাজ পড়ার সময়। আমি যদি এখন ভোট চাওয়ার সময় টুপি পরে যাই, জনগণ আমাকে ভোট দেবে না, বলবে ভণ্ড। এবং যে হিন্দু জনগোষ্ঠী আছে, হিন্দু জনগোষ্ঠী কিন্তু মুসলমানকে ভোট দেবে, কিন্তু ইসলামিস্টকে ভোট দেবে না। মানে এটা পার্থক্য কি? আওয়ামী লীগ তো মুসলমান, আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, বিএনপি মুসলমান, বিএনপিকে ভোট দিচ্ছে, কিন্তু জামাতও মুসলমান, জামাতকে ভোট দেবে না। কারণ যে শরিয়া আইন চায়, একেবারে যে ইসলামপন্থী, ওকে ভোট দিবে না। যেমন ঠিক যে ঘটনাটা ভারতের মুসলমান কিন্তু বিজেপি ভোট দেবে না। বিজেপি কিন্তু মুসলমানদেরকে এমপিও বানায়, যেটা জামাতও এবার একজন হিন্দুকে নমিনেশন দিছে, এমপি পদে নির্বাচন করছে। তো আমি আমার যে প্রগতিশীলতা, আমি আমার যে কবি পরিচিতি, এই পরিচিতির কারণে আমি তো হিন্দুদের কমফোর্ট জোন তো আওয়ামী লীগ, তো আমি তো আওয়ামী লীগের চেয়ে ওদের বেশি কমফোর্ট জোন হইতাম। আমি আমার যে বিষয়টা সেটা যদি তাদেরকে প্রেজেন্ট করতে পারতাম, তাহলে আমি আওয়ামী লীগের চেয়ে তার কাছে বেশি গ্রহণযোগ্যতা পাইতাম। কিন্তু জামাত তোমাকে এটা হইতেই দিল না। জামাত ভাবলো যে টুপি পড়াইতে হবে রে। তো এইটা একটা ভুল বিষয় ছিল। আমি জামাতকে, ওইখানকার যে লোকাল জামাত, ওদের তো পঠন পাঠন নাই, ঘোড়ার ডিম, মানে কোনো ইয়া নাই, তো ওরা চিন্তাই করতে পারলো না। আর চুল স্পাইক কেন, এটাও তাকে ব্যাখ্যা করতে হবে। চুল স্পাইক কেন ভাই, চুল তুমি এরকম করে পড়ো। তো আমার যে সাধারণ একজন কবিকে মাঠে নামায় যত নির্যাতন, আমার যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য সেটা তো আমি হারাইছি। এটা তো ক্ষতি। আমি যদি ভবিষ্যতে কোনোদিন নির্বাচন করি, আমি আমার যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য, আমি জামাতকে এভাবে বুঝাইছি, ভাই আমি তো জামাত না, আমি তো করি এনসিপি। আমার দলের রাজনীতি আলাদা, তোমার দলের রাজনীতি আলাদা। আমরা নির্বাচনকালীন জোট হইছি, আসো একসঙ্গে কাজ করি। এখন আমার হাতে তো সময়ও নাই, ওনারা তো বিট্রে করতেছে। তার মধ্যে কি করব? টাকনুর উপরে পাজামা পরলাম, মাথায় একটা পরাইলাম হচ্ছে টুপি, এটা ভণ্ডামি না? তো আমি সেটাই বলি যে আমি সাধারণত টাকনুর নিচেই প্যান্ট পরেন। তো এখন কথা হচ্ছে যে করতেছি, এখন কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই ভণ্ডামি হিসেবে এই ভণ্ড বেশ ধরে আমি ভোট চাইতে গেলাম। তো যাই হোক, এগুলা ওনারা হয়তো ওনাদের মনোপুত হয়েছে। এবং বাংলাদেশের গতানুগতিক সেকুলার ধারার যারা রাজনীতি করে তারাও কিন্তু এই বেশটাই নেয়। হ্যাঁ, এটা নেয়। এটা নির্বাচনের সময় কিন্তু তারা একদম বিশাল টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়। এটা হয়তো আমাদের দলের মধ্যেও নিছে, হয়তো জামাতের পেশারেই নিছে, কিন্তু এটা নেয়া আসলে আমার কাছে যেটা মনে হয় আপনার খাসলতের সাথে যাচ্ছিল না। না, এটা এটার সঙ্গে এটা দরকারও ছিল না। আমার মনে হয় যে মানুষ এমনিতে এই যে ধরেন আমি 67,000 ভোট পাইলাম, এই ভোটটা কারা দিছে? আমাকে তো নাস্তিক বলছে, ইসলাম বিদ্বেষী বলছে। আবার আরেক গ্রুপ দেখছে মানুষ তো এত মানুষগুলো ভোট দিছে, এত কারণে দেয়নি। তো কিছু মানুষ হয়তো, আমি অনলাইনে যখন দেখলাম যে আমি আর কিছু করতে পারতেছি না, তখন আমি কিন্তু লোকাল মিডিয়াতে কথা বলা শুরু করলাম, যে আমার প্রস্তাবনা দেওয়া শুরু করলাম। আমি আসলে আমি বেসিক্যালি আমার জামাত যেখানে কোঅপারেট করে না, সেখানে কিন্তু এনসিপি খুব কম ভোট পাইছে। আমার নসিবে কিন্তু অলরেডি 3-4 হাজার ভোট পাইতাম আমি। আমার যে ভোট বাড়ছে এটা মূলত হচ্ছে নির্বাচনের 4-5 দিন আগে, 5-6 দিন আগে আমি অনলাইনে যখন কথা বলা শুরু করলাম, তখন লোকজন দেখলো যে না, তো ঠিক আছে। তখন হচ্ছে আমি যে ইয়াং যে জেনারেশনটা, আমি কিন্তু কোনো বাড়িতে ভোট, খেয়াল করবেন, ওই 18 দিনে কিন্তু কোথাও যাওয়ার সম্ভাবনা ছিল না। আমি শুধুমাত্র 2টা উপজেলার বাজারঘাটে যেতে পারছি। আমি কোনো বাড়িতে, আমি কোনো ব্যক্তির কাছে ভোট চাইনি। আমি আর 5,60,000 ভোটার, কোনো ভোটারের কাছে আমি একটা ভোট চাই, আমি কোনো ভোটারের কাছে ভোট চাইনি। আমি শুধুমাত্র দোকানগুলোতে গণসংযোগ করছি, মানুষের কাছে গেছি, হাত মিলাইছি যে আমি আপনাদের প্রার্থী, আমাকে ভোট দিতে হবে এরকম না, আপনারা যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দেন, কনফিডেন্টলি বলছি। এবং আমি বলছি প্রয়োজনে আপনারা যারা শিক্ষিত আছেন তারা এই 9 জন প্রার্থীর বায়োডাটা দেখেন, চেক করেন, বা আপনারা হলফনামাটা একটু পড়ে দেখেন। কারণ আমার ওই আত্মবিশ্বাসটা ছিল, ওখানে যারা প্রার্থী ছিলেন তাদের আমি প্রত্যেকের বিষয়ে আমি আলাদা করে স্টাডি করছি, কে কোন জায়গা থেকে আসছে। এখন আমরা ভোটে দাঁড়াইছি, জনগণ, আমরা যারা ভোটে দাঁড়াইছি আমাদের একটা দায়িত্ব আছে, ভোটারদেরও একটা দায়িত্ব আছে। বাংলাদেশের জনগণ এখনো ভালো মানুষকে নির্বাচিত করার জন্য প্রস্তুত না। সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে করবো, সেটা হলো যে এনসিপির ভবিষ্যৎ কি দেখেন, এবং এনসিপির
আর সামনে নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন যে আগামী 10 বছরের মধ্যে আমরা রাষ্ট্রের ক্ষমতায় যেতে চাই। তো এটা সেটা নাহিদ ইসলামের কথাটা আমি বিশ্বাস করি। আপনি এবং বিশ্বাস করেন এবং আমি বলি এনসিপির হ্যাঁ। একটা সুন্দর ভবিষ্যৎ আছে যদি আমরা সবাই মিলে এটা ঠিকঠাক মতো হুম, পরিচালিত করতে পারি। কারণ দেখেন যে এখানে এই যে বিএনপি ক্ষমতায় আসলো, আপনি বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য পাবেন না, হুম, কোনো পার্থক্য পাবেন না। এবং বরঞ্চ আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেক দুর্বল, তার কোনো পলিটিক্যাল বয়ান নাই। বিএনপি হচ্ছে চোট ছেঁচড়া টাইপের, আওয়ামী লীগ হচ্ছে প্রকাশ্য ডাকাত ছিল, ওরা হচ্ছে চোট ছেঁচড়া টাইপ। এবং বিএনপি আপনি দেখেন যে সিভিল সোসাইটি, আওয়ামী লীগের সঙ্গে কিন্তু বাংলাদেশের সমস্ত বড় বড় বুদ্ধিজীবীরা ছিল, কবি সাহিত্যিকরা ছিল, যারা বয়ান উৎপাদন করে। মানে এস্টাবলিশমেন্টই হাসিনার পক্ষে ছিল। খুনকেও তারা হুম, বৈধতা দিচ্ছে। আপনি বিএনপির সঙ্গে একজন বিগ ফিগার লোককে দেখান যে সিভিল সোসাইটির একজন লোক আছে, একজন লোকও নাই। যারা বিএনপি, যারা আওয়ামী লীগ বিরোধী ছিল, যাদের মধ্যে বড় ফিগার হচ্ছে ধরেন ফরহাদ মজহার, উনি কি বিএনপি? উনি তো বিএনপি না। ওই সময় আওয়ামী বিরোধী, তাই বিএনপিরা তাকে ভালোবাসছে। হুম, হুম, আমরা যারা ইয়াংরা কথা বলছি, দীর্ঘ হাসিনা শাসনামলে হাসিনার বিপক্ষে কথা বলছি, আমরা কি কেউ বিএনপি ছিলাম? লোকে তো আমাদেরকে বিএনপি বলছে, জামাত শিবির বলছে। আমরা তো কেউ বিএনপি জামাত শিবির, আমরা কোনো রাজনৈতিক পার্টি করি নাই, সাংস্কৃতিক রাজনীতি করছি। তো আপনি বিএনপির সঙ্গে বিগ ফিগার একজনকে দেখান, আপনি বাংলাদেশে একজন কবি সাহিত্যিক, একজন গুরুত্বপূর্ণ মানে গ্রেড 1 আর্টিস্ট দেখাইতে পারবেন না। সিনিয়র থেকে জুনিয়র গ্রেড 1 আর্টিস্ট দেখাইতে পারবেন না বিএনপির সঙ্গে আছে, এই বিএনপি টিকবে না। এখন সামনে হয়ে যেতে পারে, কিভাবে হবে? কারণ সুযোগ সুবিধা ওইটা তো সবকিছু। ওই সুযোগ সুবিধার জন্য যেগুলো যায় ওগুলো চামচা। ওই চামচাদের কখনোই, যেমন আমি আপনার বলি, আচ্ছা, শেখ হাসিনার কাছে হুম, শেখ হাসিনা ডক্টর আনিসুজ্জামানকে একভাবে মূল্যায়ন করেন, সৈয়দ শামসুল হককে একভাবে মূল্যায়ন করেন, এগুলো হচ্ছে গ্রেড 1 এর। হুম, হুম, আর সুভাষ সিংহ রায়দের মতো যে বাটপার শ্রেণীটা ছিল, মানে একদম মানে দাসানু দাস, শেখ হাসিনার হিলের নিচে মাথা দিয়ে, মানে শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ। হুম, শেখ হাসিনা জানে যে এগুলো হচ্ছে রাম ছাগলের দল, হুম, এগুলোকে আলাদা ট্রিটমেন্ট, এগুলো হচ্ছে খুঁতকুরো দেয়। হুম, আর আনিসুজ্জামান শামসুল হকদেরকে বড় জায়গা দেয়। শামসুল হক কিন্তু সরাসরি কোনোদিন আওয়ামী লীগ করেনি। মুনতাসির মামুনরা, হ্যাঁ, এরা কিন্তু জাফর ইকবালরা- এরা কিন্তু সরাসরি আওয়ামী লীগ করে না, হুম, কিন্তু দেখেন এরা কিন্তু কোনো আওয়ামী লীগের অংশও না, হুম, কিন্তু আওয়ামী প্রকল্প এরা বাস্তবায়ন করে সিস্টেমেটিক্যালি। হুম, জনগণ, আপনি যদি সরাসরি বিএনপি হয়ে যান তাহলে তো আপনার সিভিল, আপনার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। একজন কবি যদি সরাসরি বিএনপি করতে হয় নাকি? হুম, হুম, করতে পারে কেউ পার্টি, সেটা আমি যেমন সরাসরি একটা পার্টিতে গেছি, সেটা আলাদা হিসাব। কিন্তু আমি বলতেছি যে বিএনপির সঙ্গে এরকম কোনো সিভিল সোসাইটি নাই, বিএনপির সঙ্গে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির সঙ্গে নাই। আচ্ছা, এমনকি আপনি যে অনলাইন যে অ্যাক্টিভিস্টগুলো দেখেন, আপনি ধরেন তাদের একটা অনলাইন পুরো একটা গ্রুপ আছে, কি নাম দিছে, জেট ফোর্স নাকি এরকম একটা নাম আছে, জিয়া সাইবার ফোর্স। সাইবার ফোর্স, জেট ফোর্স। আপনি এখন দেখেন যে ধরেন জেট ফোর্সের কর্মী সংখ্যা কত আমি জানি না, জেট ফোর্সের সমগ্র কর্মী, হুম, আমি বলি জেট ফোর্সের হ্যাঁ। সমগ্র কর্মী হুম। সারাদিন ধরে একটা স্ট্যাটাস দিল। আর ধরেন মোহাম্মদ জাফর ইকবালের তো ফেসবুকও নাই, সে একটা ফেসবুক খুলে সে আজকে তার কোনো ফলোয়ার নেই, সে একটা স্ট্যাটাস দিল। কোন স্ট্যাটাসের গ্রহণযোগ্যতা বেশি থাকবে? সমগ্র জেড ফোর্সের 1 লাখ মানুষ যদি স্ট্যাটাস দেয়, ওই 1 লাখের চেয়ে এই জাফর ইকবালটা বেশি গুরুত্ব পাবে। কি বুঝাইতে পারছেন? যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 লাখ ছাত্র দল, ছাত্র দলের 1 লাখ লোকের মিছিল শাহবাগে আসলো, কাটাবনের দিক থেকে মুনতাসির মামুন আর এই জাফর ইকবাল, এই 2 জন লোক হেঁটে যাচ্ছে, ধরেন। শাহরিয়ার কবির সহ। শাহরিয়ার কবির সহ। এটা ধরেন আপনি হাদি চত্বরের কাছে আসলো, হ্যাঁ। জাদুঘরের সামনে গেল, হ্যাঁ, টেলিভিশনের বুমগুলোকে ওই 1 লাখ ছাত্র দলের কাছে ধরবে না, এই 3 জনের কাছে ধরবে, তিনজনের কাছে। তাই গুরুত্বপূর্ণ কে? তো সংখ্যা দিয়ে তো আপনি গুরুত্ব পাইতেছেন না। তো এই 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 গাধা গোবিন্দ দিয়ে বিএনপি কত দূর যাবে? আমার লাগবে ক্রিম, আমার লাগবে পড়াশোনা যারা পাঠক চিন্তা করতে পারা লোকজন, এই দিয়ে বিএনপি টিকতে পারবে না। তো সেই জায়গা থেকে এনসিপিতে আপনি দেখেন, ওরা তো আমাদেরকে এনসিপির লোকদেরকে তো বাচ্চা বাচ্চা বলে। আরে ভাই, যার বয়স 18 হয়ে গেছে সে বাচ্চা কি? আমি তো এখন একটা সন্তানের বাপ, হুম, আমার বয়স 40 ক্রস করছে, তুমি কি আমার বাচ্চা বলবা নাকি? তুমিও যতটুকু জানো আমি ততটুকু জানি। তো এনসিপির পোলাপানের পড়াশোনা বেশি, জানাশোনা বেশি, তাদের জনগণের সঙ্গে মিশবার যে ধরনটা, এবং তারা আপনি হাসনাতকে দেখেন, হুম। হাসনাত এমপি হিসেবে যেই কাজ করতেছে সেই কাজকে অতীতে 300 এমপি করছে। হুম, হুম, অনেক সৎ এমপি আমরা পাইছি, কিন্তু হাসনাত তো খেজুরের হিসাব পর্যন্ত দিছে। এই খেজুর যে 50 বছর ধরে খেজুর আসছে বাংলাদেশের জনগণ তো এটাই জানতো না, এটাই জানতো না। হুম। এই যে 10 লাখ টাকা দিছে ঈদের আগে, যে এই টাকাটা এমপিরা যেভাবে চায় সেভাবে খাইতে পারে, হুম। সে কিন্তু 1000 জন লোককে 1000 করে টাকা দিয়ে 10 লাখ টাকা করছে। আর বাকি যে 299 জন এমপি কি করছে আমরা কিন্তু জানি না। এনসিপির যে 6 জন আছে, এটা কিন্তু তুলনামূলক অন্য এমপিদের চেয়ে অনেক ভালো করবে, কারণ সব ইয়াং ব্লাড ফ্রেশ হয়। হুম।
এই এই ওই লোভ লালসই তো নাই। কিন্তু এনসিপির নামে কিন্তু প্রচুর অপপ্রচার, আপনি মানে বাজারে এমন সব অপপ্রচার আছে, আপনি কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে বৈষম্য বিরোধী করলেও এনসিপির দোষ, বৈষম্য বিরোধী আর এনসিপি তো আলাদা, অন্য ছাত্ররা করলেও এনসিপির দোষ। মানে মানুষ মনে করে যে ছাত্র মানেই এনসিপি, ছাত্র মানেই তো এনসিপি না, আমি তো ছাত্র না, আমরা তো এনসিপি করতে গেছি, আমি তো বুড়ো মানুষ প্রায়। তো এখন ধরেন এনসিপিতে আমি যতটুকু চিনি মানুষকে, আমি একটু কম দলের সঙ্গে থাকি, কিন্তু আমি যতটুকু চিনি বা যাদের সঙ্গে কথা বলছি, আমি দেখছি যে অধিকাংশ মানুষই সৎ এবং মধ্যবিত্ত জীবনযাপন করে, কারোর অনেক টাকাও নাই। কিন্তু আপনি বলতেছেন যে ওর 5,000 কোটি, ওর 4,000 কোটি, 400 কোটি টাকা দুর্নীতি করছে। আপনি তো একজন আমাদের যে গাজী তানভীর ছিল, যে দরবেশ বাবা বলা হতো, উনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, আপনি দেখেন এত এত অপপ্রচার করলো, কালের কণ্ঠ সহ নানান পত্রিকা দুদক তো তারে খালাস করে দিল। আসিফের পিএস যাকে এত এত দুর্নীতি করা হলো এবং আসিফকে বলা হলো, সেই পিএস কে তো বেকসুর খালাস দেওয়া হলো। তাহলে এই যে অপপ্রচার গুলো, এখন আমাদের তো ধর, আমার যদি আজকে 1,000 কোটি টাকা থাকতো, আমি একটা পাল্টা মিডিয়া বানাইতে পারতাম। আমাদের এনসিপি তো কারোর টাকা নেই যে পাল্টা মিডিয়া বানাবে। মিডিয়া সন্ত্রাসকে এনসিপি ঠেকাবে কিভাবে? একমাত্র মিডিয়া সন্ত্রাসের কারণে এনসিপির কিছু বদনাম হয়েছে, কিন্তু আখেরে এই বদনামগুলো আরো বরঞ্চ ভালো হবে। আপনি যদি কারোর জন্য কুয়া কাটেন, সেটার মধ্যে আপনি নিজেই পড়বেন। তো এনসিপির আরো বরঞ্চ লাভ হচ্ছে, এবং এনসিপি যেভাবে আগাচ্ছে, হয়তো আমরা তৃণমূলের সংগঠনটাকে অতটা বিস্তার করতে পারি নাই, চেষ্টা করতেছি। এবং এনসিপি আগামী দিনে, যেহেতু এনসিপির একটা রাজনৈতিক বয়ান আছে, এনসিপির লোকজন মেধাবী, এবং এনসিপি বাংলাদেশের রাজনীতিতে বিএনপির চেয়ে শক্তিশালী হয়ে যাবে খুব অচিরেই। এটা বিএনপি বুঝতে পারতেছে না, কিন্তু বিএনপির মেধাবী দু একজন বুঝে ফেলছে। সৈয়দ জামিল ভাই, আমি যদি এনসিপির নেতা হইতাম, তাইলে আমি এনসিপির সেন্ট্রাল বডিতে যে যখন মিটিং হয়, তখন আমি বলতাম সৈয়দ জামিলের মতো একজন ব্যক্তিত্ব কখনো একজন কেন্দ্রীয় সদস্য হিসেবে থাকতে পারে না, তাকে অবশ্যই নীতি নির্ধারণের পর্যায়ে আনতে হবে। আমি আপনার ব্যাপারে সুপারিশ করতাম, এবং নাহিদ ইসলাম ভাইকে আমি বলতাম, একদম পরিষ্কার ভাষায় বলতাম যে সৈয়দ জামিলকে আমি একটু এখানে পলিসি মেকিং এর জায়গায় আমি একটু এই জায়গাটা বলি। সেটা হচ্ছে, আমি 24-এর অভ্যুত্থানের পরে আমরা যখন রাজনীতি করতে আসি, মানে এই রাজনীতিতে আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমার মনে হয়েছিল যে মানে এখানে যারা অভ্যুত্থানের মুখ, এদের অনেককে আমি আগে থেকেই চিনতাম। যেমন আব্দুল্লাহ আল আমিন আছে, ওকে আমি খুব পছন্দ করতাম। নারায়ণগঞ্জের হ্যাঁ, আমার নারায়ণগঞ্জের এমপি, সে আমার কবিতার বইও কিনছিল আগে, আচ্ছা 19 সালের দিকে না 18 সালের দিকে। তো এই ওনারাও অনেকে আমাকে চিনতো কবি হিসেবে। তো আমি যখন পলিটিক্সটা করতে গেলাম, যেদিন দলটা গঠন হয়, সেদিন কিন্তু আমি ঢাকাতেও ছিলাম না, আমি ছিলাম কুষ্টিয়াতে। ওখান থেকে আমাকে সদস্য হিসেবে যুক্ত করা হলো, এবং ওইখানে এটা কি জাতীয় নাগরিক কমিটিতেও ছিলাম, আমি পার্টিতেও প্রথম ছিলাম। তো এখানে আরেকজন কবি আছে আমাদের, সাইদ উজ্জ্বল, একজন চিন্তক। এবং আমরা যখন ঢুকছিলাম, আমি আর সাইদ উজ্জ্বল, আমি তো পার্টি লাইনে পলিটিক্স করি নাই। দেখেন, আক্তার হোসেন আমার চেয়ে ছোট হতে পারে বয়সে, কিন্তু আক্তারের একটা পলিটিক্যাল জার্নি আছে পার্টি লাইনে। সে 7-8 বছর পলিটিক্স করছে, ছাত্র পলিটিক্স করছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশন থেকে শুরু করছে, নানান রকমের। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার চেয়ে বয়সে ছোট হতে পারে, কিন্তু তার পলিটিক্যাল জার্নি আছে, দীর্ঘদিনের পলিটিক্যাল জার্নি। আমার তো একদিনও পলিটিক্যাল জার্নি নাই। আমি করছি হচ্ছে আপনার কালচারাল পলিটিক্স, কবিতা লিখছি, কিন্তু ওনারা মাঠে পলিটিক্স করছে। অভ্যুত্থানের মুখ নাহিদ ইসলাম, আক্তার, ওদেরকে নেতা মেনেই আমি রাজনীতি করতে আসছি। ওরা আমার নেতা, এটা আমার মানে গর্বই হয়। আমার চেয়ে বয়স ছোট তো ম্যাটার না। আমি যে আমার লিটারেচারের জায়গা তো ওরা দখল করতে আসতেছে না। লিটারেচারের জায়গায় তো আমার জায়গায় তো আমি হিরো আছি। তো পলিটিক্সে ওরা আমার নেতা হলে আমার ক্ষতিটা কি? আমি সদস্য হিসেবে আমি কিন্তু কোনোদিনও লজ্জিত না। এবং আরেকটা জিনিস, আমি আর সাইদ উজ্জ্বল বলছিলাম যে আমরা পার্টিতে 1 বছর কোনো কথা বলবো না, এবং সত্যি কথা, 1 বছর আমি প্রত্যেকটা মিটিং এ গেছি, পেছনে বসতাম, আমি কিন্তু পার্টিতে কোনো মতামত দিই নাই। আচ্ছা, পার্টিতে কোনো 1 বছর পার হয়েছে, আমি নির্বাচনও করছি, এখন আমি আস্তে আস্তে মতামত দিব। আমার কাছে মনে হইতেছে যে এই পডকাস্ট যদি নাহিদ ইসলাম ভাই দেখেন, আমি বিশ্বাস করি দেখবেন, আপনার খুব দ্রুতই প্রমোশন হবে। ওটা হলেও কিছু না হলেও কিছু না, ওইটা আমার জন্য, আমি সদস্য থাকলে আমার কোনো সমস্যা নেই। আপনি আকাঙ্ক্ষা করেন না, এটা আমি জানি। আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবেও চাই পার্টিতে আমাকে কম দায়িত্ব দেওয়া হোক। কেন? আমি গত 2 বছর পার্টিতে খুব বেশি, আমি ওখানে আমার শৃঙ্খলা কমিটির এক সদস্য। আমি তো শৃঙ্খলা কমিটির সদস্য হইলেও অনেকেই সদস্য, 11 জন না কয়জন জন, তারপরেও ওই প্রতিনিয়তই কোনো না কোনো মিটিং টিটিং থাকে। এইটাও আমার জন্য অনেক কষ্টের হয়ে যায়। আমি পড়াশোনাই করতে পারতেছি না, বরং আমাকে যদি ছোটখাটো পদ যেটা আছে এটা থাকলেও চলবে,
আমার কোনো সমস্যা হবে না, কারণ যে আমি এই বছর অন্তত মাঠের পলিটিক্স করা লাগবে, যেহেতু আমি নেমে গেছি এবং ক্যান্ডিডেট ছিলাম, যেহেতু 30 জনের ক্যান্ডিডেট ছিলাম। এখন যদি আমি আবার হেলাফেলা করি তাহলে আমার নেতারা আবার বলবে যে জামিল ভাই তাহলে কি শুরু করলে, তারা প্রার্থী বানাইলাম, সে আমার মাঠ থেকে সরে গেল। তো মাঠের পলিটিক্সটাও করবো, প্লাস যাতে একটু লেখালেখিটা বাড়াইতে পারি, পড়াশোনাটা বাড়াইতে পারি, সেই কাজটাও করবো। ওইটা নিয়ে আমার পদ নিয়ে অনেকেই কথা বলছে আমাদের কবি সাহিত্যিকদের ভেতরে, যে মিয়া তোমার হাঁটুর বয়সে পোলাপান অনেক বড় বড় জায়গায়, তুমি কেন ওই পদে নেই? আমি বলছি যে আমি তো আমার জায়গায় লিখতেইছি, তারা অভ্যুত্থানের জায়গা থেকে আসছে, আর তারপরে হচ্ছে পার্টিতে যে যার যোগ্যতা নিয়ে আগায় যাবে। আমি তো পার্টিতে সময়ও দিই নাই খুব একটা বেশি। যেমন আমি একটা ভাবছিলাম যে আমি পার্টিতে একটা প্রস্তাবনা দিব যে কালচারাল উইং করার জন্য, কিন্তু আমাদের পার্টিতে কিন্তু কালচারাল উইংটা নাই। নামও ভেবে রাখছিলাম যেটা কালচারাল উইং হওয়া দরকার। কি নাম ভেবেছেন? আমি একটা নাম ওই পাশাপাশি নাম, আমাদের যেমন ছাত্র শক্তি, তারপর হচ্ছে যেমন ধরেন শ্রমিক শক্তি, এরকম। তো আমি একটা ভাবছিলাম যে 2টা নাম হতে পারে, একটা হচ্ছে জাতীয় সাংস্কৃতিক শক্তি। কিন্তু এইটা দিলে হয় কি, একেবারে পার্টির মানে কবি সাহিত্যিকরা সরাসরি ওই পার্টিতে গেলে ওরকম কমফোর্ট ফিল করবে না বা আসতে চাইবে না। ওই জাসাস যেমন একটা অকার্যকর সংগঠন, জাসাসে কিন্তু কোনো মূলধারার কোনো কবি সাহিত্যিক নাই, ওরকম মূলধারা থাকে না। তো মূলধারার কবি সাহিত্যিকদেরকে বরং পার্টি থেকে বাইরে রাখাই ভালো। যারা প্রকাশ্যে আমার মতো পার্টি করতেছে সেটা আলাদা হিসাব, কিন্তু আরেকটা ভাবছিলাম যে জাতীয় সাংস্কৃতিক ফৌজ। তো এটাও মানে আমি আর প্রস্তাবনা দিই নাই, তো হতে পারে পার্টির মূলধারার লোকজন আসুক আর না আসুক, পার্টির একটা কালচারাল উইং থাকা দরকার। পার্টির একটা কালচারাল উইং থাকা, এটা জামাতেরও আছে কিন্তু, শশাস না কি নাম জানো আছে না? তো এরকম প্রত্যেকটা পার্টিরই আছে এবং থাকা। আওয়ামী লীগের নাই কিন্তু, খেয়াল করছেন? আওয়ামী লীগের তো দরকার নাই, আওয়ামী লীগ তো চালাক, আওয়ামী লীগে তো সবাই আওয়ামী লীগ, এই জন্য আওয়ামী লীগের আলাদা করে দরকার নাই। পুরো এস্টাবলিশমেন্ট মানে সাংস্কৃতিক যে এস্টাবলিশমেন্ট, সেটা তার পক্ষে। এটা আওয়ামী লীগের জন্য কিন্তু ব্লেসিং। আপনি দেখেন আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু বাংলাদেশের কালচারাল উইংটা কিন্তু এখন বিএনপির হাতে নাই। যদিও বিএনপির 3 জন মন্ত্রী, কিন্তু কালচারাল উইংয়ের দখল কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাতে। আপনি মনে আছে কিনা, অভ্যুত্থানের পরে বাংলা একাডেমি প্রথমবার যে পুরস্কার দিল, ওই পুরস্কার দেখছেন পুরো আওয়ামী লীগের পুরস্কার। দেখ আমি কবি হিসেবে তাও মনে করি যে যদি আওয়ামী লীগের যোগ্য লোক থাকে তাও দেওয়া উচিত, কে কোন পার্টি করছে ওটা বিষয় না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তা করে নাই। একদম। বরঞ্চ খালেদা জিয়াকে ধন্যবাদ দিই, খালেদা জিয়া 2 বারে যারা বাংলা একাডেমি পাইছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। আওয়ামী লীগের সব বড় বড় বুদ্ধিজীবীরা খালেদা জিয়া তাদেরকে দিছে, যেমন শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, জাফর ইকবাল, যাদের কথা বলছি, এরা প্রত্যেকেই কিন্তু খালেদা জিয়ার হাত থেকে এই পুরস্কারটা নিছে। কিন্তু হাসিনা দিছে কারে? হাসিনা বাংলা একাডেমি পুরস্কার কারে দিছে জানেন? এই যে সুভাষ সিংহ রায়। সুভাষ সিংহ রায় কি লেখক? এই টাইপের লোক। আপনি হাসিনা বাংলা একাডেমি লাস্ট মহাপরিচালক, আওয়ামী লীগের পক্ষে টকশোজীবী ছিল, টকশোজীবী লেখক না, একটা ভালো বাক্য লিখতে পারবে না, তারে আপনি বাংলা একাডেমি দিচ্ছেন। আচ্ছা, তারপরে দিছে হচ্ছে বাংলা একাডেমি মহাপরিচালক বানাইছিল এক ওই কুষ্টিয়ার ইবির এক শিক্ষকের, অধ্যাপকরে। ওনারে যে বানাইছে, আমি ওনার ইয়াগুলো দেখলাম, ওনার কি কি লিখছে লাইফে। উনি কোনো লেখকই না, উনি শেখ হাসিনার উপরে 6টা বই লিখছে। শেখ হাসিনার উপরে 6টা বই লিখছে, তারে আপনি বাংলা একাডেমির মহাপরিচালক বানাইছেন। বাংলা একাডেমির মহাপরিচালক একটা গুরুত্বপূর্ণ পদ, এবং তিনি ওই জায়গায় কিন্তু সফল, কারণ উনি 6টা বই লিখছেও কিন্তু বাংলা একাডেমি মহাপরিচালক হওয়ার জন্য। আবার ধরেন আপনি দিছেন এখন অভ্যুত্থানের পরে, ধরেন দিছেন হচ্ছে আমাদের মোহাম্মদ আজমকে। আজম ভাই গবেষক হিসেবে খুবই ভালো, ঠিক আছে, সবই ভালো, কিন্তু আমি মনে করি যে উনি বাংলা অভ্যুত্থান পরবর্তী বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে ব্যর্থ মহাপরিচালক। মানে গোলাম আজম সাহেব, হ্যাঁ গোলাম আজম সাহেব উনি ব্যর্থ মহাপরিচালক। কারণ উনি যেটা করছে, এটা জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা কবিতা সংকলন করছে, সেখানে মানে লাঠি হাতে যারা ছাত্র জনতাকে পিটাইছে তাদের কবিতা নিছে, আপনি বলছেন। আপনার ওই কবিতা প্রত্যাহার করছে। আবার ধরেন পুরস্কার দিছে, হচ্ছে আপনার আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে শেখ হাসিনা দিল্লি থেকে হচ্ছে কারা কারা পুরস্কার পাবে সেই তালিকা পাঠাই দিছে। এরকম দিছে। এবারও কিন্তু সেই বিতর্ক হওয়া ভালো, বিতর্ক হোক, কিন্তু তুমি একটা মহাপরিচালক, তোমার একটা গার্ডস থাকবে না? তুমি যাকে দিছো তুমি বলবা যে পুরস্কার তাকে দিছে, এটা বাতিল হবে না, তুমি এটা বললেই তো হয়। তাহলে তুমি পুরস্কার দিয়ে আরেকজন অপমান করছো। আবার এই কবিও আছে কি মোহন রায়হান, এককালের বিপ্লবী কবি, তার কোনো মানে এই বিপ্লবী আবার কেমন বিপ্লবী যে গার্ডসই নাই, সে আবার বলতেছে দেশ ও কি সার্বভৌমত্বের প্রয়োজন, আমি তারেক রহমানের হাত থেকে পুরস্কার দিতে চাই। আরে ভাই তুই এটা প্রত্যাখ্যান কর, তা না ওটা নিতে চাই, কি হলো? ওইটাও গেল না, এটাও গেল না। মানে একটা উনি কিন্তু ওনার প্রথম বই আমি পড়ছি, জ্বলে উঠি সাহসী মানুষ। সেটা এরশাদের সময় যে স্বৈরাচারের আন্দোলনের সময় যে কবিতাগুলো লিখছিল, মানে বীর রসে খুবই ভালো। সেই মানে আমি খালি মানে ওনার এই আচরণটা দেখার পর আমার মনে হলো যে একজন বিপ্লবী মানে যে এতটা মেরুদণ্ডহীন কেঁচো টাইপের হইতে পারে, এটা আমার চিন্তাই ছিল না। আচ্ছা,
হ্যাঁ, আমার চিন্তাই ছিল না। তো যাই হোক, অনেক কথা বললাম। অসংখ্য ধন্যবাদ সাইদ জামিল ভাই, আমরা আজকে কথা বললাম, আপনাকে আজকে পডকাস্টে পেয়ে আমরা সত্যিই আনন্দিত এবং উল্লসিত। আবার আসবেন ইনশাল্লাহ, দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন, আপনাকেও সালাম জানাই।